একজন কোটিপতি তার গর্ভবতী প্রাক্তন স্ত্রীকে একজন ওয়েট্রেস হিসেবে কাজ করতে দেখেন। এরপর যা ঘটল তা সব কিছু বদলে দিল। রাজবীর খান্নার হাতে একটি সোনার মন্টব্ল্যাঙ্ক কলম বাতাসে ঝুলেছিল। নিজের জীবনের সবচেয়ে আকর্ষণীয় চুক্তিতে স্বাক্ষর করা থেকে মাত্র ৩ মিলিমিটার দূরে, যখন পুরো পৃথিবী থমকে গেল। সে বেঙ্গালুরুর কোরমঙ্গলার সবচেয়ে এক্সক্লুসিভ এবং অভিজাত রেস্তোরাঁ অমৃত মহলের প্রধান টেবিলে বসেছিল। তার আশেপাশে ৩ জন রিয়েল এস্টেট এক্সিকিউটিভ ৪০ কোটি টাকার কেনাকাটা চূড়ান্ত করার জন্য তার স্বাক্ষরের অপেক্ষা করছিল। সব কিছু নিখুঁত ছিল। রাজবীরের গাঢ় নীল স্যুটটি ছিল দাগহীন, কাস্টম মেড, টাই ছাড়া। কিন্তু সেটি ৩২ বছর বয়সী এমন একজন ব্যক্তির পূর্ণ শক্তির প্রদর্শন করছিল যে শহর জয় করে নিয়েছিল। তার ছোট এবং পুরোপুরি ছাটা দাড়ি আর তার দাপুটে ভঙ্গি। সে ছিল দুনিয়ার বাদশা, এমন একজন মানুষ যে সব সময় জিতত, এমন একজন মানুষ যে নিজের জীবনের সবচেয়ে বড় অপমানজনক ঘটনাকে অতিক্রম করে এসেছিল, অথবা অন্তত এমনটাই সে ভাবত। তার শীতল এবং হিসেবি নজর এক মুহূর্তের জন্য সাদা টেবিল ক্লথের ওপর রাখা কাগজ থেকে সরে গেল, এবং তখনই সে তাকে দেখল। সেই দৃশ্যটি তার ফুসফুস থেকে অক্সিজেন কেড়ে নিল। এটা যেন ২০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটি কংক্রিটের দেওয়ালে ধাক্কা খাওয়ার মতো ছিল। প্রায় ১৫ মিটার দূরে, হলের কম আলোকিত অংশে, একজন মহিলা একটি টেবিল পরিষ্কার করছিল। এই বৈপরীত্য ছিল হিংস্র এবং প্রায় বিকৃত। সোনালি আভা, মার্বেল এবং চমৎকার কাঁচের সাজসজ্জার মাঝে মহিলাটি একটি উজ্জ্বল কমলা রঙের সস্তা এবং জীর্ণ পরিষ্কার করার ইউনিফর্ম পরেছিল, যার কলার এবং ধারের দিকটা ছিল সাদা। এটি পুরোপুরি বেমানান ছিল। কিন্তু রাজবীরকে যা থমকে দিল তা সেই ইউনিফর্ম ছিল না, তা ছিল আনায়া, তার প্রাক্তন স্ত্রী। কলমটি রাজবীরের আঙুল থেকে পিছলে গেল এবং একটি শুকনো আওয়াজের সাথে কাঁচের টেবিলে ধাক্কা খেল, যার ফলে কুটিপতি নথির ওপর কালো কালির একটি মোটা ফোঁটা লেগে গেল। সব ঠিক আছে তো রাজবীর? একজন এক্সিকিউটিভ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। রাজবীর কোনো উত্তর দিল না। সে চোখের পলক ফেলল না। সে শ্বাস নিল না। তার গভীর চোখ দুটি দূরে দাঁড়িয়ে থাকা মহিলার ওপর স্থির ছিল। তার মন, যা সেকেন্ডের মধ্যে সংখ্যা এবং কৌশল প্রক্রিয়া করতে অভ্যস্ত ছিল, সামনের এই যুক্তিহীন দৃশ্যের সামনে ভেঙে পড়ল। ৯ মাস আগে আনায়া শর্মা, সেই মহিলা যাকে সে অন্ধের মতো ভালোবাসত, তার মুখে ডিভোর্সের কাগজ ছুঁড়ে মেরেছিল। সে তাকে বলেছিল যে সে তার ওপর বিরক্ত হয়ে গেছে, সে আরও ভালো কাউকে পেয়ে গেছে, এমন কেউ যার কাছে তার জন্য সময় আছে, এবং সে ১ পয়সাও না নিয়ে চলে গিয়েছিল। শোনা গিয়েছিল যে এক ইউরোপীয় উত্তরাধিকারীর সাথে ইউরোপে এক বিলাসবহুল রোম্যান্স কাটানোর জন্য সে গেছে। রাজবীর প্রায় ১ বছর ধরে তাকে ঘৃণা করে আসছিল। প্রতারণার বিষ গিলেছিল, নিজের কষ্টকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, যতক্ষণ না সে একটি স্টিলের ম্যাগনেটের মতো ঠান্ডা এবং ধরাছোঁয়ার বাইরে হয়ে গিয়েছিল। কিন্তু ১৫ মিটার দূরে দাঁড়িয়ে থাকা মহিলাটি প্যারিসে ছিল না। সে গয়নায় ঢাকা ছিল না, আর না হাই ফ্যাশনের পোশাক পরেছিল। আনায় একটি সাদা কাপড় দিয়ে একটি টেবিলের কাঠ উন্মত্ত এবং অনিশ্চিতভাবে ঘষছিল, যেন তার জীবন একটি সসের দাগ মোছার ওপর নির্ভর করছে। তার হালকা বাদামি চুল, যা আগে সব সময় সুন্দর ঢেউ খেলে কাঁধে পড়ত, এখন একটি অগোছালো পনিটেলে বাঁধা ছিল। তার ফর্সা ত্বক লাল হয়ে গিয়েছিল, তার কপাল এবং ঘাড় থেকে ঘামের মোটা ফোঁটা ঝরছিল। তাকে ক্লান্ত দেখাচ্ছিল। ফ্যাকাশে চোখের নিচে গভীর বেগুনি দাগের সাথে সে নজর নিচে নামিয়ে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় ছিল। আর তখনই আনায়া টেবিলের অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছনোর জন্য পাশ ফিরল। রাজবীরের হৃৎপিণ্ড হঠাৎ থমকে গেল। সেই শ্বাসরোধকারী এবং সস্তা কমলা ইউনিফর্মের নিচে আনায়ার পেট ছিল অনেক বড়, গোল, ভারী এবং নিচের দিকে নামা। একটি খুব উন্নত গর্ভাবস্থা, অন্তত ৮ মাস। রাজবীরের মস্তিষ্ক চাবুকের গতিতে গাণিতিক হিসাব করল। ডিভোর্সের ৯ মাস, গর্ভাবস্থার ৮ মাস। না, রাজবীর বিড়বিড় করল। তার কণ্ঠস্বর ছিল কর্কশ, তার গলায় খুব কষ্টে একটি ফিসফিসানি শোনা গেল। রাজবীর বাবু, শ্রী খান্না। টেবিলের অন্য পাশ থেকে উকিল সজাগ হয়ে বলল, যে ব্যবসায়ীর মুখে ছেয়ে যাওয়া মর্দদেহের মতো ফ্যাকাশে রং দেখে চিন্তিত হয়েছিল। রাজবীর এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। ভারী ওক কাঠের চেয়ারটি মার্বেল মেঝের ওপর জোরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করল, যা আশেপাশের কিছু টেবিল থেকে কৌতূহলী নজর আকর্ষণ করল। রাজবীর কোনো কিছুর পরোয়া করল না। তার চুক্তির পরোয়া ছিল না, ৪০ কোটির পরোয়াও ছিল না, নিজের সম্মানেরও না। বিলাসবহুল রেস্তোরাঁর সমস্ত শোরগোল,
ক্রিস্টাল গ্লাসের ঝনঝনানি, রূপলি কাটলারি, অভিজাত সমাজের মৃদু হাসি সব গায়েব হয়ে গেল। সেগুলো যেন একটি ধীর প্রতিধ্বনিতে পরিণত হল। সে কেবল তাকেই দেখছিল। আনায়া এক মুহূর্তের জন্য থামল। সে টেবিলের উপর কাপড়টি রাখল এবং এক হাত নিজের পিঠের নিচের অংশে রাখল। যন্ত্রণার এক নীরব অভিব্যক্তির সাথে সে একটু ঝুঁকে পড়ল। সে ক্লান্ত ছিল, মুখ দিয়ে শ্বাস নিচ্ছিল, যেন তার নিজের শরীরের ওজন এবং তার ভেতরে বাড়তে থাকা প্রাণের ওজন তার মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। যে মহিলা একসময় তার অর্ধেক সাম্রাজ্যের মালকিন ছিল, যে মহিলা মাথা উঁচু করে এবং একটি উজ্জ্বল হাসির সাথে পথ চলত, তাকে এখন একটি কোণঠাসা পশুর মতো দেখাচ্ছিল, যেন শারীরিক পতনের কিনারায় দাঁড়িয়ে আছে। রাজবীর তার দিকে প্রথম পা বাড়াল। তার মুঠিগুলো নিজের গাঢ় নীল স্যুটের কিনারে এত শক্ত করে ধরা ছিল যে তার আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। ক্রোধ, বিভ্রান্তি এবং একটি গভীর আদিম ও বিপজ্জনক অস্থিরতার এক বিষাক্ত মিশ্রণ তার শিরায় শিরায় টকবক করে ফুটতে শুরু করল। কি ঘটছিল? সেই কোটিপতি প্রেমিক কোথায় ছিল? যে মহিলা তার জীবন ধ্বংস করে দিয়েছিল, সে অন্যদের নোংরা কেন পরিষ্কার করছিল? আর ওই বাচ্চাটি কার, যা তার শরীরকে বিকৃত করছিল এবং তাকে টেনে হিচড়ে চলতে বাধ্য করছিল? রাজবীর একজন ওয়েটারকে এড়িয়ে কেন্দ্রীয় করিডোর দিয়ে এগিয়ে গেল। তার গম্ভীর এবং অটল নজর তার ওপর থেকেই সরছিল না। সে উত্তর চাইতে আসছিল। যদি প্রয়োজন হয় তবে সে তাকে কথা দিয়ে তছনছ করে দেবে। সে তার প্রতিটি বিনিদ্রা রাতের বদলা নেবে। কিন্তু সে পৌঁছনোর আগেই অন্য এক ব্যক্তি আনায়ার পথ আটকে দাঁড়াল। সে ছিল অমৃত মহলের জেনারেল ম্যানেজার মিস্টার মালহোত্রা। ৪৫ বছরের এক ব্যক্তি, দাগহীন গ্রে স্যুটে। তার মুখে ছিল অহংকার। সেই ব্যক্তির অহংকার যে নিজের চেয়ে নিচু লোকেদের ছোট করে আনন্দ পায়। রাজবীর ৩ মিটার দূলে থেমে গেল। সে একটি বড় মার্বেল স্তম্ভর এবং একটি শৌখিন ফুলের সাজসজ্জার আড়ালে ছিল। সে সবকিছু শোনার মতো যথেষ্ট কাছে ছিল, কিন্তু তার প্রাক্তন স্ত্রীর দৃষ্টির বাইরে ছিল। মালহোত্রা সেই টেবিলটি দেখল যা আনায়া মাত্র পরিষ্কার করেছিল, এবং তারপর কাঠের কিনারে একটি আঙুল বুলাল। সে হাতটি ঘৃণা ভরে বাতাসে তুলে ধরল, যেন সে কোনো তেজস্ক্রিয় জিনিস ছুঁয়েছে। তুমি কি এটাকে পরিষ্কার করা বলো, আনায়া? ম্যানেজার ফুঁস করে উঠল। তার গলা ছিল নিচু কিন্তু বিষে ভরা। ধনী গ্রাহকদের বিরক্ত না করার জন্য এটি করা হয়েছিল, কিন্তু নিজের কর্মচারীকে ধ্বংস করার জন্য এটি যথেষ্ট ছিল। আমি তোমাকে জায়গাটা চকচকে করার জন্য টাকা দিই, নোংরা এদিক ওদিক ছড়ানোর জন্য নয়। আনায়া তৎক্ষণাৎ মাথা নিচু করল। এই ভঙ্গি দেখে রাজবীর নিজের বুকে এক চাবুকের আঘাত অনুভব করল। সে যে আনায়াকে চিনত, সে কোনো পরিস্থিতিতেই কারো সামনে মাথা নত করত না। সে ছিল তেজি এবং গর্বিত, এমন এক মহিলা যে নিজেকে গুড়িয়ে যেতে দিত না। এখন তার চিবুক তার বুকের সাথে ঠেকেছিল, পুরোপুরি বশ্যতা শিকারের এক কাজ। আমাকে ক্ষমা করুন শ্রীমান মালহোত্রা, আনায়া কাঁপানো গলায় উত্তর দিল। জলশূন্যতার কারণে তার গলা কর্কশ হয়ে গিয়েছিল। আমি এক্ষুনি এটা আবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছি। আমার শুধু একটু মাথা ঘুরে গিয়েছিল, শুধু ১ সেকেন্ডের জন্য। তোমার এই সস্তা অজুহাতের পরও আমি করি না। মালহোত্রা তাকে থামিয়ে দিয়ে বলল এবং হুমকি দেওয়ার ভঙ্গিতে তার কাছে এগিয়ে এলো। আনায়া তার বড় পেটের কারণে খুব কষ্টে এক কদম পিছিয়ে গেল। তুমি সারা সপ্তাহ ধরে হলে হামাগুড়ি দিচ্ছ। যদি তুমি কচ্ছপের মতো চলো তবে আজই তোমাকে বের করে দেওয়া হবে। না, দয়া করে। সে প্রথমবার নজর তুলে মিনতি করল। রাজবীরের চোখ চওড়া হয়ে গেল। সেই যে মহিলাকে ভালোবাসত, তার মুখে চরম আতঙ্ক দেখে। মিস্টার মালহোত্রা, দয়া করে, আমার এই চাকরির প্রয়োজন। ভাড়াটুকির জন্য শুক্রবার শেষ সময়, এবং আমার কাছে ক্লিনিকের জন্য টাকা নেই। আমি কসম খাচ্ছি যে আমি আরও দ্রুত কাজ করব। আমাকে বের করে দেবেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আনায়ার মিনতি করা কণ্ঠস্বর রাজবীরের বুকে একটি খাঁচকাটা ছুরির মতো চিরে দিল। তার মনে হলো তার কানে রক্ত ছুটছে। ২ মিনিট আগে তার প্রতি যে ক্রোধ ছিল, তা একটি গভীর, আদিম এবং বিপজ্জনক প্রবৃত্তিতে পরিণত হচ্ছিল। সে মিস্টার মালহোত্রাকে নিজের হাতে মেরে ফেলতে চাইল। এই পেট যা তুমি নিয়ে ঘুরছো তা আমার সমস্যা নয়, আনায়া, মালহোত্রা থুতু ছিটিয়ে বলল, কমলা ইউনিফর্মের নিচে বড় পেটের দিকে ইশারা করে। আমার পরোয়া নেই যে তুমি গর্ভবতী। তোমাকে কেউ পা ছড়াতে বাধ্য করেনি। তুমি এখানে কাজ করতে আসো। যদি তুমি তাল মেলাতে না পারো কারণ তোমার বাচ্চা তোমার কাছে ভারী লাগছে, তবে রাস্তায় ভিক্ষা করতে চলে যাও, যেখানে তোমার জায়গা। তোমার কাছে এই জায়গাটি পরিষ্কার করার জন্য ৩ মিনিট সময় আছে, নয়তো নিজের জিনিসপত্র গোছাও আর বিদায় হও, বুঝেছ? শব্দের নিষ্ঠুরতা সেই ছোট্ট জায়গায় প্রতিধ্বনিত হল। একটি মোটা চোখের জল আনায়ার গালে গড়িয়ে পড়ল এবং ঘামের সাথে মিশে গেল। সে কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরল এবং জোরে মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, বুঝেছি, আমি এটা একদম পরিষ্কার করে দেব। সে বিড়বিড় করল,
নিজের হাতে কাপড়টি নিয়ন্ত্রণহীনভাবে কাঁপতে কাঁপতে ধরল এবং মরিয়া হয়ে কাঠ ঘষতে শুরু করল, নিজের শরীরকে স্পষ্ট যন্ত্রণায় ঝুঁকিয়ে দিয়ে। মালহোত্রা সন্তুষ্টির সাথে হাসল, নিজের জ্যাকেটের কলার ঠিক করে ফেরার জন্য ঘুরল, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। একটি থালার মতো আকৃতির হাত তার পেছন থেকে তার ঘাড়ে চেপে ধরল। তার গ্রে স্যুটের কাপড় এত জোরে ধরা হয়েছিল যে তার শার্টের বোতামগুলো ছিঁড়ে যাবার উপক্রম হল। ম্যানেজারের দম আটকে গেল। যখন তাকে জোরে পেছনে টেনে আনা হলো, সে সরাসরি রাজবীর খান্নার থমথমে মুখোমুখি হল। রাজবীরের চোখ এখন আর কোনো হিসেবি ব্যবসায়ীর মতো ছিল না। সেটি ছিল একজন শিকারীর চোখ, যে তার শিকারকে ধ্বংস করা থেকে মাত্র 1 সেকেন্ড দূরে আছে। তোমার এতে কোনো সমস্যা আছে, ছোট লোক? রাজবীর গড়গড় করে উঠল। তার কণ্ঠস্বর একটি গভীর ও মারাত্মক ব্যারিটোনে প্রতিধ্বনিত হচ্ছিল। আওয়াজটি এত জোরালো ছিল যে আশেপাশের টেবিলের ফিসফিসানি তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল। মালহোত্রা ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে রাজবীর খান্নাকে চিনত। বেঙ্গালুরুর পুরো অভিজাত সমাজ এই রিয়েল এস্টেট ম্যাগনেটকে চিনত। সে ছিল শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর গ্রাহকদের একজন। শ্রী খান্না, ম্যানেজার কাঁপতে কাঁপতে তোতলাল, যে তার দম বন্ধ করা খপ্পরে আটকে ছিল। আমি শুধু কর্মচারীকে ঠিক করছিলাম, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। খান্না নামটির আওয়াজ 2 মিটার দূরে বিদ্যুতের মতো প্রভাব ফেলল। আনায়া, যে চোখে জল নিয়ে টেবিল ঘষছিল, পুরোপুরি পাথর হয়ে গেল। সাদা কাপড়টি তার আঙুল থেকে পিছলে ধীর গতিতে মেঝেতে পড়ে গেল। ঘর থেকে অক্সিজেন যেন কেউ শুষে নিল। ধীরে ধীরে চরম আতঙ্ক তার মুখকে বিকৃত করল এবং আনায়া নিজের মুখ ঘোরাল। তার শ্বাস আটকে গেল। তার হাতগুলো অজান্তে তার ফুলে ওঠা পেটের 2 পাশে আটকে গেল, যেন সে আসন্ন কোনো বিপদ থেকে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। রাজবীর মালহোত্রাকে এক নিষ্ঠুর ধাক্কা দিয়ে ছেড়ে দিল, যার ফলে ম্যানেজার টাল সামলাতে না পেরে মার্বেলের উপর হাঁটু গেড়ে পড়ল। কিন্তু রাজবীর এখন আর মেঝেতে পড়ে থাকা লোকটিকে দেখছিল না। তার চোখ সরাসরি আনায়ার ওপর স্থির ছিল। নীরবতা নেমে এলো। কোটিপতিদের নজর এই দৃশ্যের উপর আটকে ছিল। উত্তেজনা এতটা ঘন ছিল যে তা যেন ক্রিস্টাল দিয়ে কাটা যেত। রাজবীর তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। সেই অপমানজনক ইউনিফর্ম, চোখের নিচের কালো দাগ, তার বাদামি চোখে ভয়, এবং অবশেষে সেই 8 মাসের বড় পিঠ। আনায়া 1 কদম পিছিয়ে গেল। একটি খালি গ্লাসের ট্রের সাথে তার ধাক্কা লাগল, যা একজন ওয়েটার পাশে রেখে দিয়েছিল। ট্রেটি মেঝেতে পড়ে গেল। হাজার টুকরোয় ভেঙে পড়া কাঁচের আওয়াজ একটি গুলির মতো নীরবতা ভেঙে দিল। কিন্তু দুজনের কেউই নড়ল না। তারা মুখোমুখি দাঁড়িয়েছিল, প্রতারিত হওয়া কোটিপতি এবং ধ্বংস হয়ে যাওয়া প্রাক্তন স্ত্রী। রাজবীর, আনায়া অনিয়ন্ত্রিতভাবে কাঁপা ঠোঁটে ফিসফিস করল। আরও 1 কদম পিছিয়ে গিয়ে সে যেন গায়েব হতে চাইল, পালিয়ে যেতে চাইল, মরে যেতে চাইল, সেই একটি প্রশ্ন শোনার আগে যার উত্তর সে কখনো না দেওয়ার কসম খেয়েছিল। রাজবীর পার দিকে 1 কদম এগিয়ে গেল। নিজের ইতালীয় জুতো দিয়ে ভাঙা কাঁচগুলোকে গুড়িয়ে দিয়ে তার চোখ যন্ত্রণা ও ক্রোধে জ্বলছিল। 9 মাস আনায়া। রাজবীরের কণ্ঠস্বর ছিল নিচু এবং কর্কশ, যা পূর্ণ নীরবতায় প্রতিধ্বনিত হল। যেদিন থেকে তুমি পালিয়েছ। রাজবীর তার পেটের দিকে তাকাল। তার চোখে এক মৃত্যু পরোয়ানার মতো হিসাব জ্বলছিল। 8 মাসের গর্ভাবস্থা। আনায়া নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল এবং একটি চাপা ডুকরের ওঠা কান্না আটকে পিছিয়ে গেল, যতক্ষণ না তার পিঠ দেওয়ালে ঠেকে গেল। কোনো পথ ছিল না। যে দেওয়াল সে সত্যকে আড়াল করার জন্য তৈরি করেছিল, তা তার চোখের সামনে ভেঙে পড়ল। অমৃতমহলে নীরবতা ছিল নিরেট, ঘন এবং প্রায় দমবন্ধ করা। ডজন ডজন কোটিপতি গ্রাহক, যারা মদের তাপমাত্রা সঠিক না থাকলে অভিযোগ করতে অভ্যস্ত, এখন তারা নিজেদের শ্বাস আটকে বসেছিল। কেউ নড়ছিল না। মার্বেল মেঝেতে সেই নিষ্ঠুর ম্যানেজার মালহোত্রা এখনও হাঁটু গেড়ে বসে নিজের লাল হয়ে যাওয়া ঘাড় ঘষছিল। রাজবীর খান্নার নীল স্যুট থেকে বিচ্ছুরিত হওয়া চাপা হিংস্রতায় সে পঙ্গু হয়ে গিয়েছিল। কিন্তু রাজবীর অন্য কাউকে দেখছিল না। পুরো পৃথিবী সেই দেওয়ালের পাশে ঘেরা মহিলার মাঝে সীমাবদ্ধ হয়ে গেল। আনায়া, তার আনায়া, অথবা অন্তত যে মহিলা সে একসময় ছিল। রাজবীরের মস্তিষ্ক, যা আর্থিক তথ্য গেলার জন্য এবং সেকেন্ডের মধ্যে প্রতারণা ধরে ফেলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত একটি মেশিন, এখন সেটি চক্কর দেওয়া গতিতে কাজ করছিল। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার সাথে নয়, বরং মাসের সাথে, তারিখের সাথে এবং সেই স্মৃতির সাথে যা তার রক্তকে জ্বালিয়ে দিচ্ছে। ঠিক 9 মাস আগের সেই বৃষ্টির সন্ধ্যা থেকে, যখন সে তার প্রাসাদের গ্রানাইট কাউন্টার টপের উপর বিয়ের আংটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। 9 মাস যখন থেকে সে তাকে বরফ শীতল ঘৃণা নিয়ে দেখেছিল। সে দাবি করেছিল
যে রাজবীর তার জন্য যথেষ্ট নয়। সে এক আসল মানুষ পেয়ে গেছে, একজন ইউরোপীয় ব্যবসায়ী যে তাকে সেই দুনিয়া দেবে যা রাজবীর সবসময় কাজে ব্যস্ত থাকার কারণে তাকে দিতে পারছিল না। 9 মাস যখন থেকে সে কোনো চিহ্ন না রেখে গায়েব হয়ে গিয়েছিল, তার ফোন ব্লক করে দিয়েছিল, মানচিত্র থেকে নিজেকে মুছে ফেলেছিল, আর এখন তার সামনে একটি পেট যা লুকোনো অসম্ভব, এক শারীরিক সত্য চিৎকার করে বলছে 8 মাস। চোখে চোখ মেলাই মুহূর্তটি ছিল ধ্বংসাত্মক। রাজবীর আনায়ার বাদামি চোখের মধ্যে সেই শীতল এবং হিসেবি মহিলাকে খুঁজল যে তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তাকে সে পেল না। তার জায়গায় সে কেবল এক আহত এবং ভীত পশুকে দেখল। তার রোগা এবং খসখসে হাতগুলো, যা আগে সবসময় সুন্দর ম্যানিকিউর করা এবং হিরে দিয়ে সাজানো থাকত, এখন সেগুলো লাল হয়ে গিয়েছিল। সাফাই করার রাসায়নিকের প্রভাবে ফেটে গিয়েছিল এবং নিজের ফোলা পেটটিকে এক সহজাত সুরক্ষামূলক শক্তির সাথে ধরে রেখেছিল। 8 মাস। রাজবীরের কণ্ঠস্বর কোনো চিৎকার ছিল না। এটি ছিল একটি কর্কশ ফিসফিসানি যা বিষে ভরা ছিল, এবং তা আনায়াকে স্তব্ধ করে দিল। তুমি 8 মাসের গর্ভবতী। আনায়া নিজের লালা গিলল। আতঙ্ক তার বুক চেপে ধরছিল, তার শ্বাস আটকে দিচ্ছিল, তার চোখ জলে ভরে গেল যা ঝরতে চাইছিল না। সে জানত রাজবীর মেধাবী ছিল। সে জানত যে তার হিসাব কষতে 5 সেকেন্ডের বেশি লাগবে না। যদি সে 9 মাস আগে চলে গিয়ে থাকে এবং বাচ্চাটি 8 মাসের হয়, তবে গর্ভধারণ ডিভোর্সের ঠিক আগের সপ্তাহগুলোতে হয়েছিল, সেই সপ্তাহগুলোতে যখন তারা তখনও এক বিছানা ভাগ করে নিচ্ছিল। রাজবীর, দয়া করে। সে সরু গলায় মিনতি করল, নিজেকে কাঠের পাত লাগানো দেওয়ালের সাথে মিশিয়ে দিল, যেন সে সেখানে মিলিয়ে যেতে চায়। চলে যাও, এখানে ঝামেলা করো না। আমি চলে যাব? রাজবীর এক শুকনো হাসি হাসল, যা কোনো হাস্যরস ছাড়াই, এক কণ্ঠস্বর যা আশেপাশের ওয়েটারদের থরথর করে কাঁপিয়ে দিল। আমি ঝামেলা করব না? তুমি উধাও হয়ে গেলে, আমার জীবন বরবাদ করে দিলে। আমাকে বললে যে তুমি প্যারিসে যাচ্ছ এক কোটিপতির সাথে, যে তোমাকে রানীর মতো রাখবে, আর আমি তোমাকে নিজের শহরের এক রেস্তোরাঁয় বমি পরিষ্কার করতে দেখছি। 10 কেজি ওজন কমে গিয়ে তুমি ক্ষুধার্ত এবং সন্তান জন্ম দেওয়ার কিনারায় দাঁড়িয়ে আছো। রাজবীর এক কদম এগিয়ে দূরত্ব কমিয়ে দিল। তার প্রভাবশালী অবয়ব আনায়াকে নিজের ছায়ায় ঢেকে দিল। তার দামি কোলন, কাঠ ও মশলার গন্ধ আনায়াকে আঘাত করল, যার ফলে হাজার হাজার স্মৃতি তাজা হয়ে উঠল এবং তার পেটে যেন হাতুড়ির মতো আঘাত করল। অঙ্কের হিসাব মিলছে না আনায়া। রাজবীর প্রথমবার গলা চড়াল, একটি গর্জন যা রেস্তোরাঁটির দোতলা সমান উঁচু ছাদে প্রতিধ্বনিত হল। 9 মাস ধরে তোমাকে দেখিনি, 8 মাসের গর্ভাবস্থা। বাবা কে? প্রশ্নটি বাতাসে মৃত্যু পরোয়ানার মতো ভেসে বেড়াল। মালহোত্রা মেঝে থেকে বাধা দেওয়ার চেষ্টা করল। নিজের চাকরি বা জায়গার সম্মান হারানোর ভয়ে সে ভীত ছিল। সে খান্না, যদি কর্মচারী আপনাকে অস্বস্তিতে ফেলে থাকে, তবে নিরাপত্তারক্ষীরা তাকে এক্ষুনি পেছনের দরজা দিয়ে বের করে দিতে পারে। রাজবীর তার দিকে তাকালও না। সে নিজের মুখ মাত্র 1 মিলিমিটার ঘুরাল। তার গভীর চোখ থেকে খুনে রাগ ঝরছিল। যদি তুমি আবার নিজের মুখ খোলো তাকে কর্মচারী বলার জন্য বা তাকে স্পর্শ করার চেষ্টা করো, তবে আমি ভগবানের কসম খেয়ে বলছি, আমি আজই এই রেস্তোরাঁ কিনে নেব, শুধু এই আনন্দের জন্য যে তোমাকে এর ভেতরে শেষ করে দিতে পারি। চুপ থাকো আর নড়ো না। মালহোত্রা ফ্যাকাশে হয়ে গেল এবং কুকড়ে গিয়ে নিজের মুখ শক্ত করে বন্ধ করে নিল। আনায়া মনোযোগ সরে যাওয়ার এই সেকেন্ডটির সুযোগ নিল। আত্মরক্ষার প্রবৃত্তি, অথবা বরং সেই রহস্যকে বাঁচানোর প্রবৃত্তি যা তাকে সবকিছু হারাতে বাধ্য করেছিল, তা তার ওপর জেকে বসল। সে তাকে প্রশ্ন করতে দিতে পারে না, সে তাকে তদন্ত করতে দিতে পারে না। যদি রাজবীর সত্য জানতে পারে, তবে সেই লোকগুলো যারা তাকে হুমকি দিয়েছিল তারা তার পেছনে লাগবে, তাকে জেলে পাঠিয়ে দেবে, অথবা তার চেয়েও খারাপ কিছু করবে। এক ক্ষিপ্র চালের সাথে, খাঁটি অ্যাড্রেনালিনের প্রভাবে, আনায়া আনাড়িপনা করে একটি চেয়ার করিডরের দিকে ঠেলে দিল, যা রাজবীরের পথ আটকে দিল, এবং সে দৌড়ে পালাল, অথবা অন্তত সে চেষ্টা করল। 8 মাসের গর্ভাবস্থার ওজন নিয়ে এক অপুষ্টির শরীরে দৌড়ানো, এক মরিয়া টলমলে হাঁটা ছাড়া আর কিছু ছিল না। সে নিজের জীর্ণ রাবারের জুতোর ওপর ঘুরে দাঁড়াল এবং রান্নাঘরের সুইং দরজার দিকে দৌড়াল। আনায়া! রাজবীর চেঁচিয়ে উঠল। বিস্ময় তাকে এক মাইক্রোসেকেন্ডের জন্য থমকে দিল। সে কিছু বুঝে ওঠার আগেই আনায়া 2 হাতে রান্নাঘরের ধাতব দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। উনুনের তাপ, চর্বির গন্ধ, রান্না করা মাংসের ঘ্রাণ আর শেফদের চিৎকার তাকে ঘিরে ধরল। সে একটি কমলা ঝড়ের মতো ভেতরে ঢুকল এবং বাবুর্চিদের মাঝে টাল সামলাতে সামলাতে টাটকা সবজির একটি ট্রে ফেলে দিল। সাবধান, আনায়া!
একজন সহকারী বাবুর্চি চেঁচিয়ে উঠল। খুব কষ্টে তাকে এড়িয়ে গেল। সরে যাও! একটি গর্জন তার পেছনে এলো। সুইং দরজাগুলো জোরে আবার খুলল এবং দেওয়ালে ধাক্কা খেল। রাজবীর খান্না স্বাস্থ্যবিধি এবং তার পেছনে ফেলে আসা বিশৃঙ্খলার তোয়াক্কা না করে রান্নাঘরে ঢুকে পড়ল। তার ডিজাইনার স্যুট সেই স্টেনলেস স্টিল এবং চর্বিযুক্ত নরকের সাথে মোটেও মানানসই ছিল না, কিন্তু সে এক রণক্ষেত্রের ট্যাঙ্কের মতো এগিয়ে আসছিল। আনায়া কাঁধের ওপর দিয়ে পেছনে তাকাল। তার চোখে আতঙ্ক ভরে গেল। সে জরুরি পেছনের দরজায় পৌঁছে গেল। সে নিজের পুরো শরীরের ওজন দিয়ে দরজা ঠেলল এবং বেঙ্গালুরুর রাতের আধারে বাইরে বেরিয়ে এলো। ধাতব দরজা বন্ধ হওয়ার আওয়াজ ইটের দেওয়ালে প্রতিধ্বনিত হল। অমৃতমহলের পেছনের গলিটি ছিল ভেতরের ঠিক বিপরীত পিঠ। ভেতরে যদি সবকিছু বিলাসিতা, মধুর সঙ্গীত এবং ফরাসি আতর হয়, তবে বাইরে ছিল পচা আবর্জনা, পিচ রাস্তার জমা আর্দ্রতা আর শহরের দমবন্ধ করা ধোঁয়ার দুর্গন্ধ। একটি মিটমিট করে জ্বলা বাল্ব শিল্পজাত আবর্জনা ফেলার বিনের ওপর একটি ফ্যাকাশে এবং রুগ্ন আলো ফেলছিল। আনায়া ঠান্ডা ইটের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে সে মুখ দিয়ে শ্বাস নিচ্ছিল। তার হৃৎপিণ্ড পাঁজরের হাড়ে এত জোরে ধাক্কা দিচ্ছিল যে তার ভয় হচ্ছিল সেগুলো হয়তো ভেঙে যাবে। সে 2 হাতে নিজের পেট ধরে নিল। পেটের নিচের দিকে এক তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করছিল। বাচ্চাটি জোরে লাথি মেরে নড়াচড়া করল, কারণ তার মায়ের রক্তে উত্তেজনা এবং অ্যাড্রেনালিনের মাত্রা বেড়ে যাওয়ায় সে উত্তেজিত হয়ে পড়েছিল। শান্ত হও আমার সোনা, শান্ত হও। আনায়া তার ভাঙা গলায় ফিসফিস করল। চোখ শক্ত করে বন্ধ করে প্রার্থনা করছিল যেন রাজবীর তার পেছনে না আসে। প্রার্থনা করছিল যেন রাজবীর তাকে ছেড়ে দেয়। কিন্তু নিয়তি এবং রাজবীর খান্না কখনো না শব্দটিকে উত্তর হিসেবে গ্রহণ করেনি। ভারী ধাতব দরজা এক প্রচণ্ড ধমাকার সাথে খুলে গেল। রাজবীর গলিতে বেরিয়ে এলো। অন্ধকারের বৈপরীত্য তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল, যতক্ষণ না তার চোখ সয়ে গেল। আর সেখানেই সে তাকে আবর্জনার বিনের কাছে গুটিসুটি মেরে থাকতে দেখল। সেই অভিশপ্ত কমলা ইউনিফর্মে মোড়ানো এক নোংরা কম্পমান শরীর, যা তাকে ক্ষোভ এবং যন্ত্রণায় ভরিয়ে দিল। সে ধীর কিন্তু ভারী শিকারীর পদক্ষেপে তার দিকে এগিয়ে এলো। প্রতিটি কদম ভেজা পিচ রাস্তার উপর প্রতিধ্বনিত হচ্ছিল। আনায়া নিজের চিবুক উঁচু করল, নিজেকে সেই বরফের দেওয়াল তৈরি করতে বাধ্য করল যা তাকে 9 মাস আগে বাঁচিয়েছিল। তাকে মিথ্যা বলতে হবে, তাকে নিষ্ঠুর হতে হবে। যদি সে দুর্বলতা দেখায়, তবে রাজবীর তার ছেড়ে চলে যাওয়ার আসল সত্য খুঁড়ে বের করবে। চলে যাও রাজবীর, আনায়া চিৎকার করে বলল, যখন রাজবীর তার থেকে 2 মিটার দূরে ছিল। আমি তোমাকে দেখতে চাই না, আমাকে একা ছেড়ে দাও। রাজবীর তার থেকে কয়েক সেন্টিমিটার দূরে থেমে গেল। সে এতটাই লম্বা ছিল যে তাকে দেখার জন্য আনায়াকে মুখ উঁচু করতে হলো। রাজবীরের মুখ ছিল টান টান, তার ঘাড়ের রগগুলো চাপা ক্রোধে ফুলে উঠেছিল। তাতে সেই ভালোবাসায় পূর্ণ এবং কোমল মানুষটির এক অংশও অবশিষ্ট ছিল না, যে রবিবার সকালে তার জন্য প্রাতরাশ বানাত। তার সামনে এখন বেঙ্গালুরুর রাস্তার এক হাঙর দাঁড়িয়েছিল। আমি কোথাও যাচ্ছি না আনায়া, যতক্ষণ না তুমি আমাকে বলছো এই সব কিছুর মানে কি। রাজবীর রহিলার পেটের দিকে জোরে মাথা নেড়ে ইশারা করল। আমাকে বোঝাও, কারণ আমার অ্যাকাউন্ট্যান্টও এই আবল তাবল হিসাবটা আরও ভালো মেলাতে পারবে। তুমি আমাকে ঘৃণা করো, এই কথা বলে চলে গেলে যে 1 কোটিপতি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কোনো খোরপোশ ছাড়া 1 পয়সা না নিয়ে চলে গেলে প্যারিসে থাকার জন্য। আর 9 মাস পর আমি তোমাকে নিজের শহরের এক রেস্তোরাঁয় নোংরা পরিষ্কার করতে দেখছি। 10 কেজি ওজন কমে গেছে, আর তুমি সন্তান প্রসবের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছো। আনায়া নিজের মুঠি শক্ত করে বন্ধ করল। তার নখগুলো তালুর ভেতরে গেঁথে গেল। এটা তোমার কাজ নয়। আমার জীবন এখন আর তোমার নয়। অবশ্যই তোমার জীবন আমার, রাজবীর চিৎকার করে উঠল এবং নিজের বন্ধ মুঠি দিয়ে আনায়ার মাথার ঠিক পাশের ইটের দেওয়ালে জোরে আঘাত করল। আঘাতে চুন সুরকির ছোট ছোট টুকরো ঝরে পড়ল। আনায়া ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে নজর সরাল না। আমার চোখের দিকে তাকাও আনায়া, আমাকে সত্যি বলো, ওই বাচ্চা কি আমার? প্রশ্নটি গলিতে প্রতিধ্বনিত হল। এরপরের নীরবতা কেবল দুজনের দ্রুত শ্বাস-প্রশ্বাস এবং নষ্ট হয়ে যাওয়া ল্যাম্পের বৈদ্যুতিক গুঞ্জনে ভাঙছিল। রাজবীর পেটের দিকে তাকালো, তার শ্বাস অনিয়মিত হয়ে গেল। আতঙ্কিত আশা এবং নিরাশা মেশানো ক্রোধের এক সংমিশ্রণ তার মুখে ফুটে উঠল। যদি ওই বাচ্চা তার হয়, যদি তার নিজের সন্তান টেবিল পরিষ্কার করে থাকে, না খেয়ে থাকে, মেঝেতে হামাগুড়ি দেয়, যখন সে শ্যাম্পেইন গ্লাসে চুমুক দিয়ে কোটি টাকার চুক্তি করছে, তবে সেই অপরাধবোধ তাকে ধ্বংস করে দেবে। আনায়া তার চোখের মধ্যে সেই দুর্বলতা দেখল। সে দেখল ব্যবসায়ীর বর্মটি 1 সেকেন্ডের জন্য ভেঙে গেছে,
এটি তার হৃদয় ভেঙে দিল। সে তাকে জড়িয়ে ধরতে চাইল। সে তার দামি স্যুট নোংরা করে তার বুকে মাথা রেখে কাঁদতে চাইল এবং তাকে বলতে চাইল যে সে তাকে ভালোবাসে। সে কখনো তাকে ভালোবাসা থামায়নি। সে তার সমস্ত দামি জিনিসপত্র বিক্রি করে দিয়েছিল যাতে সেই ব্ল্যাকমেইলারদের টাকা দিতে পারে, যারা তাকে এক কেন্দ্রীয় জেলে ঢোকানোর জন্য মিথ্যে প্রমাণ সাজানোর হুমকি দিয়েছিল। সে তাকে বলতে চেয়েছিল যে বাচ্চাটি তারই ছিল, কিন্তু সেই অপরাধীরা পরিষ্কার করে দিয়েছিল যদি রাজবীর সত্য জানতে পারে তবে তারা কেবল তাকে জেলেই ঢোকাবে না, বরং জেলের ভেতরেই তাকে মেরে ফেলবে। তারা বলেছিল, তুমি যাও আর উধাও হয়ে যাও, আর যদি তুমি কিছু বলো তবে এই জারজ সন্তান পৃথিবীতে আসবে না। আনায়া চোখের জল গিলে ফেলল, নিজের চোয়াল শক্ত করল এবং হতাশা থেকে শক্তি সঞ্চয় করল। তার মুখ এক কৃত্রিম ঠান্ডা এবং শূন্য অহংকারের মুখোশে বদলে গেল। এত বোকা হয়েও না রাজবীর, সে কথাগুলো মুখ দিয়ে থুতু ফেলার মতো করে ঘৃণা ভরে বলল, যা তার গলাকে পুড়িয়ে দিচ্ছিল। বাচ্চাটি তোমার নয়, এটি তার, সেই মানুষটির যার জন্য আমি তোমাকে ছেড়েছিলাম। রাজবীরের মনে হল তার গলায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়েছে। শারীরিক যন্ত্রণা তার ভেতর দিয়ে বয়ে গেল, তার পেশিগুলো যন্ত্রণায় টানটান হয়ে গেল। তার? রাজবীর এক উপহাসের কর্কশ হাসি হাসল, যা অবিশ্বাস এবং ক্ষোভে ভরা ছিল। সেই কোটিপতি ইউরোপীয়র? আর সে কোথায়? এক কোটিপতির স্ত্রী কমলা কাপড় পরে মালহোত্রার নোংরা কেন পরিষ্কার করছে? তোমার সেই বিলাসিতা কোথায় আনায়া? আনায়া নজর নামিয়ে নিল। রাজবীরের সেই তীক্ষ্ণ চোখের সামনে মিথ্যা ধরে রাখা তার পক্ষে অসম্ভব ছিল। সে আবর্জনার দিকে তাকাল। সে আমাকে ছেড়ে দিয়েছে। সে এক ঝটকায় মিথ্যাটি উগরে দিল। তার গলা কাঁপছিল, কিন্তু সে নিজের অভিনয় বজায় রাখল। আমি এক বোকা ছিলাম। যখন আমি তাকে বললাম যে আমি গর্ভবতী, তখন সেই কুলাঙ্গার আমাকে ছেড়ে দিল। সে আমার সব কার্ড বাতিল করে দিল আর আমাকে ফেলে চলে গেল। আমাকে বেঙ্গালুরু ফিরে আসতে হলো। আমাকে যে কোনো কাজ খুঁজতে হলো যাতে আমি না খেয়ে মরে না যাই। রাজবীর প্রতিটি শব্দ বিশ্লেষণ করছিল। তার চোখ আনায়ার মুখটি একটি মিথ্যা ধরার মেশিনের মতো স্ক্যান করছিল। সে তার জলশূন্যতায় ফেটে যাওয়া ঠোঁট দেখল। সে তার ঝুঁকে পড়া কাঁধের ভঙ্গি দেখল। সে তার মুখে লজ্জার ছাপ দেখল। তো এই হচ্ছে ব্যাপার, রাজবীর বিড়বিড় করল, আধা কদম পিছিয়ে গিয়ে, যেন তার সান্নিধ্যই তাকে দূষিত করে দেবে। তুমি আমাকে এক কল্পনার জন্য বদলে দিলে। তুমি টাকার জন্য এক মূর্খের সাথে মেতে উঠলে। আর যখন সে তোমাকে পেটে এক সমস্যা দিয়ে ছেড়ে চলে গেল, তখন তুমি নোংলা পরিষ্কার করছো। কর্ম এক নিষ্ঠুর জিনিস, তাই না আনায়া? রাজবীরের কথাগুলো সরাসরি তার হৃদয়ে ছুরির মতো বিঁধল। আনায়ার মনে হলো তার দম আটকে আসছে, কিন্তু সে ধীরে ধীরে মাথা নেড়ে সাজা কবুল করল এবং সেই মানুষটির চোখের ঘৃণা মেনে নিল, যার জন্য সে নিজের জীবন বাজি ধরছিল। হ্যাঁ রাজবীর, সে ফিসফিস করল। এক বিশ্বাসঘাতক চোখের জল অবশেষে গড়িয়ে পড়ল এবং তার নোংরা গালে মেখে গেল। আমি এক বোকা, তুমি ঠিকই বলেছ। তুমি দেখলে যে আমি কতটা দুর্দশায় আছি। তুমি তোমার বদলা নিয়ে নিলে। এখন দয়া করে চলে যাও। আমাকে আমার ছেলের জন্য ডায়াপার কেনার জন্য কাজ করতে দাও। রাজবীর তাকে এক দীর্ঘ সেকেন্ড ধরে দেখল। ঘৃণা স্পষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু রাজবীর খান্নার বুদ্ধিমত্তা ক্রোধে নিভে যায়নি। আনায়ার কণ্ঠস্বরে কিছু একটা ছিল। তার দাঁত কিরমির করার ভঙ্গিতে কিছু একটা ছিল, যেভাবে তার শরীর ভয়ে নয়, বরং শারীরিক যন্ত্রণায় কাঁপছিল। টুকরোগুলো পুরোপুরি খাপ খাচ্ছিল না। স্বার্থপর এবং নির্মম মহিলা, যার বর্ণনা সে দিচ্ছিল। সে মুখ দিয়ে বিষ উগরে দেওয়ার সময় নিজের চোখ দিয়ে ক্ষমা চাইবে না, কিন্তু গর্ব একটি অন্ধ রাক্ষস। রাজবীর নিজের ভঙ্গি সোজা করল। একটি হিসেবি ভঙ্গির সাথে নিজের জ্যাকেটের ল্যাপেল ঠিক করল। আবারও নিজের অটুট স্টিলের ঢাল পরে নিল। তার মুখ এক ভাবলেশহীন মারাত্মক মুখোশে পরিণত হল। তোমাকে দেখে আমার করুণা হয় আনায়া, সে বলল। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা। আমি আশা করি তোমার গর্বের জন্য এই ন্যূনতম বেতনই যথেষ্ট হবে। আর একটি শব্দেও না বলে রাজবীর খান্না ঘুরে দাঁড়াল এবং রেস্তোরাঁটির পেছনের দরজার দিকে চলে গেল। সে দরজাটি জোরে খুলে রান্নাঘরে ঢুকল এবং ধাতব দরজাটি নিজের পেছনে সশব্দে বন্ধ হতে দিল, যার ফলে আনায়া করিডরের অন্ধকারে একা রয়ে গেল। যে মুহূর্তে সে অদৃশ্য হল, আনায়ার হাঁটু ভেঙে এলো। সে নোংরা পিচ রাস্তার ওপর লুটিয়ে পড়ল। নিজের পেট শক্ত করে ধরে সে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগল। একটি মুখহীন হৃদয় বিদারক চিৎকার করে কাঁদা। আবর্জনার স্তূপের মাঝে নিজের ব্যথায় ডুবে সে রাজবীরকে আরও একবার বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু ভেতরে রাজবীর বাইরের দরজার দিকে হাঁটল না। সে সরাসরি নিজের টেবিলের দিকে চলে গেল। সে নিজের ফোন তুলল এবং একটি নম্বর ডায়াল করল। তার প্রবৃত্তি এক কানে তালা লাগানো অ্যালার্মের মতো বাজছিল। আনায়ার গল্পটি সঠিক ছিল না। বাস্তব হওয়ার জন্য এটি বড্ড বেশি সাজানো ছিল এবং সে সত্য বের করেই ছাড়বে, যাই ঘটে যাক না কেন।
রাজবীর খান্না রান্নাঘরের সুইং দরজা দিয়ে বিপরীত দিক থেকে প্রবেশ করল। তাপ এবং কড়াইয়ের নরককে পেছনে ফেলে অমৃতমহলের ঠান্ডা এবং সুগন্ধিত বাতাসে আবারও ফিরে এলো। তার মুখ ছিল গ্রানাইটে খোদাই করা মুখোশের মতো। বিলাসবহুল ডাইনিং রুমে কেউ তার চোখের দিকে সরাসরি তাকানোর সাহস করছিল না, কিন্তু সবাই তার গাঢ় নীল স্যুট থেকে বিচ্ছুরিত হওয়া ঘাতক কম্পন অনুভব করছিল। কয়েক মিটার দূরে সার্ভিস স্টেশনের পাশে জেনারেল ম্যানেজার মালহোত্রা কাঠের মতো সোজা হয়ে দাঁড়িয়েছিল। সে ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল এবং নিজের কপালে রেশমি রুমাল বোনাচ্ছিল। সে কাঁপছিল। সে জানত যে সে এমন একটি সীমা অতিক্রম করে ফেলেছে যার মাসুল তাকে নিজের কেরিয়ার দিয়ে দিতে হতে পারে। রাজবীর মালহোত্রাকে এমনভাবে অগ্রাহ্য করল যেন সে মার্বেলের ওপর পিষ্ট হওয়া একটি তেলাপোকা, এবং লম্বা দৃঢ় পদক্ষেপে কেন্দ্রীয় টেবিলের দিকে এগিয়ে গেল। গত 10 মিনিট ধরে স্তব্ধ হয়ে বসে থাকা 3 জন রিয়েল এস্টেট এক্সিকিউটিভ তাকে দেখা মাত্রই তৎক্ষণাৎ সোজা হয়ে বসল। প্রধান উকিল, একজন ধূসর চুলের ব্যক্তি গ্রে স্যুটে, একটি ঘাবড়ানো হাসি দিল এবং কালিতে মাখামাখি চুক্তিপত্রটি কাচের টেবিলের মাঝখানের দিকে ঠেলে দিল। রাজবীর, ভালো হয়েছে তুমি ফিরে এসেছ, উকিল নিজের গলা পরিষ্কার করে বলল, এমন ভান করে যেন সে এইমাত্র দেখা শারীরিক হিংসা এবং প্রকাশ্য অপমানের ঘটনাটি কখনোই ঘটেনি। আমার মনে হয় কর্মচারীদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা চালিয়ে যাচ্ছি। এই নাও কলম। অমৃতমহলের 40 কোটি টাকার অধিগ্রহণ বন্ধ করার জন্য শুধু তোমার স্বাক্ষর প্রয়োজন। রাজবীর ওক কাঠের চেয়ারের সামনে দাঁড়িয়ে রইল। সে সোনার মন্ট ব্ল্যাঙ্ক কলমটি তুলল না। সে কাগজের দিকে নজরও দিল না। তার গভীর এবং অশান্ত চোখ দুটি রেস্তোরাঁর জমকালো ছাদ, ক্রিস্টাল ঝাড়বাতি, মেহগনি দেওয়াল এবং অবশেষে সেই সার্ভিস গেটের দিকে স্থির হল যেখান দিয়ে আনায়া পালিয়ে গিয়েছিল। সেই দৃশ্যটি তাকে শ্বাস নিতে দিচ্ছিল না। তার প্রাক্তন স্ত্রী, সেই অহংকারী মহিলা যে প্রতি শুক্রবার গ্রিনহাউসের গোলাপ চাইত, সে একটি গলিতে আবর্জনার মাঝে লুকিয়ে ভয়ে মরছিল, একটি 8 মাসের পেট রক্ষা করছিল। এই পুরো সমীকরণে খুব ভয়ঙ্কর কিছু ভুল ছিল। ডিল বাতিল, রাজবীর বলল। তার কণ্ঠস্বর ছিল ধীর ও সমতল, বাতাসকে গিলোটিনের মতো চিরে দিয়ে। টেবিলে বসা 3 জন পুরুষের চোখ চড়া হয়ে গেল। ধূসর চুলের উকিল লাফিয়ে উঠে দাঁড়াল, ফ্যাকাশে হয়ে গেল। কি রাজবীর, হে ভগবান, আমরা 3 মাস ধরে এটা নিয়ে আলোচনা করছি। দাম অনেক ভালো, বাজার এখন তুঙ্গে। তুমি একজন ওয়েট্রেসের সাথে হওয়া বিবাদের কারণে এখন পিছিয়ে যেতে পারো না। আমরা তোমাকে অতিরিক্ত ছাড় দিচ্ছি। কেমন হবে? খারাপ অভিজ্ঞতার জন্য 5% কম। রাজবীর আঁচিয়ার টেবিলের উপর রাখল এবং নিজের বিশাল শরীরটি এক্সিকিউটিভদের দিকে ঝুঁকিয়ে দিল। তার ভঙ্গির মধ্যে থাকা নীরব হুমকি সেই 3 জন পুরুষকে অজান্তে নিজের চেয়ারে পেছনের দিকে সরে যেতে বাধ্য করল। তুমি আমাকে শুনতে পাচ্ছ না, রাজবীর বলল, প্রতিটি অক্ষর ভয়ানক ধীরগতিতে উচ্চারণ করে। আমার রেস্তোরাঁ চাই না। আমার এখন ব্যবসায়িক প্রাঙ্গণ কেনার কোনো আগ্রহ নেই। সে এক মুহূর্তের জন্য থামল, বিক্রেতাদের মুখের উপর ঘাবড়ে যাওয়ার ছাপটি বসতে দেওয়ার জন্য। তারপর চূড়ান্ত আঘাতটি করল। আমার পুরো বিল্ডিংটি চাই। টেবিলে নীরবতা নেমে এলো। উকিল চোখের পলক ফেলল। এই মোড়টি বুঝতে সে অক্ষম ছিল। কমার্শিয়াল টাওয়ারটি? রাজবীর, ওটা বিক্রির জন্য নয়। আর যদি হতো, তবে আমরা 200 কোটি টাকার ওপরের কথা বলছি। মালিকরা প্রধান সম্পত্তি ছাড়বেন না। সব কিছুরই একটা দাম আছে। রাজবীর তাকে থামিয়ে দিয়ে বলল, নিজেকে সোজা করে এবং নিজের জ্যাকেটের বোতাম এক ক্ষিপ্র চালে লাগিয়ে দিয়ে। তাদের 250 কোটি টাকার প্রস্তাব দাও। নগদ 24 ঘন্টার মধ্যে তৎক্ষণাৎ ট্রান্সফার। তাজ মধ্যরাতের আগে ডিল ক্লোজ করো। 250? এটা পাগলামি রাজবীর, তুমি অনেক বেশি দাম দিচ্ছ। কোনো বিশ্লেষক এই খামখেয়ালিকে অনুমোদন দেবে না। তুমি পুরো বিল্ডিং কেন চাও? রাজবীর নিজের মাথা সামান্য ঘোরাল এবং নিজের ঘাতক নজর সরাসরি মিস্টার মালহোত্রার ওপর স্থির করল, যে দূর থেকে কথাবার্তা অর্ধেক শুনছিল এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। কারণ রেস্তোরাঁটির মালিক হিসাবে আমি একজন সাধারণ বিনিয়োগকারী, বিল্ডিংয়ের মালিক হিসাবে আমি ভগবান। এই জমির ওপর রাজবীর নিজের গলা এতটা উঁচুতে তুলল যাতে ম্যানেজার শুনতে পায়, এবং আমার প্রথম ঐশ্বরিক আদেশ হবে এই যে অমৃত মহলের একজন নতুন মালিক আছে, একটি নতুন চুক্তি তৈরি করা হবে এবং প্রথম শর্ত হবে মিস্টার মালহোত্রাকে তৎক্ষণাৎ বরখাস্ত করা, কোনো ক্ষতিপূরণ ছাড়া, কোনো সুপারিশপত্র ছাড়া। আর যদি সে মামলা করার সাহস করে, তবে আমি আমার পুরো কর্পোরেট ল ফার্ম ব্যবহার করব, যাতে এটা নিশ্চিত করা যায় যে সে কোনো গ্যাস স্টেশনে টয়লেট পরিষ্কার করার চাকরিও যেন না পায়। আমি কি পরিষ্কার বলতে পেরেছি? উকিল ঘাবড়ে গিয়ে ঢোক গিলল এবং ভয়ে মাথা নাড়ল। রাজবীর খান্নার দ্বারা এইমাত্র প্রদর্শিত বিশুদ্ধ এবং খ্যাপাটে শক্তির প্রদর্শনে সে আতঙ্কিত ছিল। আপনি পরিষ্কার ছিলেন রাজবীর, আমি এখনই প্রস্তাব তৈরি করছি।
রাজবীর ঘুরে দাঁড়াল এবং রেস্তোরাঁর মূল নির্গমন পথের দিকে চলে গেল। যেমন সে টেবিলগুলোর মাঝখান দিয়ে গেল, সে নিজের সেলফোন বের করল এবং সেই একমাত্র নম্বরটি ডায়াল করল যার পরোয়া সে সেই মুহূর্তে করছিল। এটি তার সহকারীর বা তার ব্যাংকের নম্বর ছিল না। এটি ছিল ইন্সপেক্টর শর্মার, তার নিরাপত্তা প্রধান এবং ব্যক্তিগত গোয়েন্দা, একজন প্রাক্তন সামরিক বিশেষজ্ঞ যে পর্যাপ্ত টাকা পেলে সমুদ্রের তলদেশ থেকেও ভূত খুঁজে বের করতে পারত। শর্মা দ্বিতীয় রিংয়ে উত্তর এলো, শ্রী খান্না। শর্মা, তুমি যা করছো সব ছেড়ে দাও, আমার এখনই তোমার সব লোকজনকে মোতায়েন করা দরকার। রাজবীর আদেশ দিল, রেস্তোরাঁর ভারী কাচের দরজা ঠেলে বেঙ্গালুরুর উষ্ণ রাতে বাইরে বেরিয়ে এসে। আমার নিজের প্রাক্তন স্ত্রী আনায়া শর্মার ব্যাপারে একটি পূর্ণ রিপোর্ট চাই। স্যার, আমার মনে হয়েছিল ৯ মাস আগে যখন সে প্যারিসে গিয়েছিল তখন এই মামলা বন্ধ হয়ে গিয়েছিল। সে কখনো প্যারিস যায়নি শর্মা। আমি তাকে এইমাত্র দেখেছি। সে এখানেই কোরমঙ্গলায় আছে। সে পরিষ্কার করার কাজ করছে এবং ৮ মাসের গর্ভবতী। লাইনের ওপাশে এক টান টান নীরবতা নেমে এলো। শর্মা চরম পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়েও নিজের মালিকের ভাঙা কণ্ঠস্বরের ভঙ্গি থেকে তৎক্ষণাৎ পরিস্থিতির গুরুত্ব বুঝে নিলেন। বুঝেছি স্যার, আমি কোন সীমানার মধ্যে খোঁজ করব? সব কিছু। রাজবীর গড়গড় করে উঠল, নিজের সাঁজোয়া এসইউভির পেছনের সিটে উঠে বসে, যখন তার ড্রাইভার দরজা বন্ধ করছিল। আমার তার ব্যাংক অ্যাকাউন্ট চাই, আমার সরকারি এবং বেসরকারি হাসপাতালের মেডিকেল রেকর্ড চাই, আমার এটিএমে নিরাপত্তা ভিডিও চাই। আমি জানতে চাই সে কোথায় ঘুমায়, কি খায়, কার সাথে কথা বলে, আর ৯ মাস আগে আমার প্রাসাদের দরজা দিয়ে বাইরে বের হবার পর থেকে সে প্রতিটি অভিশপ্ত দিনে কি করেছে। আমি জানতে চাই সেই প্রেমিক কে যে তাকে গর্ভবতী করেছে বলে শোনা যাচ্ছে, নাকি তার আদেও কোনো অস্তিত্ব ছিল। স্যার, এর জন্য বন্ধ সিস্টেমে ঢুকতে হবে, দামি এবং সময় সাপেক্ষ। আমার দামের পরোয়া নেই, রাজবীর চেঁচিয়ে উঠল, নিজের বন্ধ মুঠি দিয়ে ড্রাইভারের সিটের পেছনে মারল, যার ফলে এসইউভির ভেতরের অংশ কেঁপে উঠল। আমি তোমাকে সত্য আনার জন্য টাকা দিই, অজুহাতের জন্য নয়। আমি তাকে নগ্ন সস্তে চাই এবং আমার সেই অভিশপ্ত ফাইলটি সকাল হওয়ার আগে আমার ডেস্কে চাই। যদি তুমি সকাল ৬টার মধ্যে এটা না পাও তবে তুমি বরখাস্ত। হ্যাঁ স্যার, কাজে লেগে পড়ছি। রাজবীর কল কেটে দিল এবং নিজের ফোনটি পাশের চামড়ার সিটে ছুঁড়ে মারল। সে নিজের ২ হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল, হতাশায় নিজের চোখ ডলছিল। আনায়ার গলিতে কাঁপতে থাকা, অপমানিত এবং নিজের ফাটা হাত দিয়ে নিজের পেট ঘষার দৃশ্যটি তার মাথায় একটি লুপে চলা হরর ফিল্মের মতো কাজ করছিল। তোমাকে দেখে আমার করুণা হয়, সে তাকে বলেছিল। রাজবীর নিজের দাঁত কিরমির করল যতক্ষণ না তার চোয়ালে ব্যথা হল। যদি বাচ্চাটি সেই মূর্খ কোটিপতির হতো তবে সে নিজে সেই দুজনকে ডুবিয়ে দিত। কিন্তু যদি অঙ্ক মিলে যায়, যদি সেই ৮ মাসের পেট তাদের শেষ রাতগুলোর ফল হয়, তবে রাজবীর সেই মুহূর্তেই জানত যে পৃথিবী জ্বলতে চলেছে। সকাল ৪:১৫। বেঙ্গালুরুর সবচেয়ে উঁচু বিল্ডিংগুলোর একটির ৪০ তলায় অবস্থিত খান্না রিয়েল এস্টেটের প্রধান কার্যালয় অন্ধকারে ডুবেছিল। কেবল রাজবীরের ডেস্ক ল্যাম্পটি বিশাল টেম্পার্ড গ্লাস টেবিলের ওপর ঠান্ডা আলোর একটি শঙ্কু ফেলছিল। তার পেছনে মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালাগুলো ঘুমন্ত শহরটিকে দেখাচ্ছিল, কমলা এবং সাদা আলোর একটি গালিচা, যা অন্তহীন মনে হচ্ছিল। রাজবীর নিজের স্যুট খোলেনি। সে ঘণ্টার পর ঘণ্টা খাঁচায় বন্দি সিংহের মতো চক্কর দিচ্ছিল, ব্ল্যাক কফি খাচ্ছিল, যার স্বাদ তার খালি পেটে ইতোমধ্যেই অ্যাসিডের মতো লাগছিল। সে আনায়ার ভীত চোখগুলো না দেখে চোখ বন্ধ করতে পারছিল না। ইলেকট্রনিক দরজা খোলার শব্দ ভোরের নীরবতা ভেঙে দিল। ইন্সপেক্টর শর্মা ভেতরে ঢুকলেন। তিনি একটি গাঢ় রঙের চামড়ার জ্যাকেট পরেছিলেন এবং বছরের পর বছর সেনাবাহিনীতে থাকার কারণে তার শক্ত মুখে অস্বাভাবিকভাবে ফ্যাকাশে ভাব এবং উত্তেজনা ছিল। তার হাতে একটি মোটা ভারী মানিলা খাম ছিল, যার ওজন যেন ১ টন মনে হচ্ছিল। রাজবীর হঠাৎ থেমে গেল, তার শ্বাস দ্রুত হয়ে গেল। বলো যে তুমি পেয়ে গেছো শর্মা। শর্মা ডেস্ক পর্যন্ত এগিয়ে এলেন এবং খামটি একটি শুকনো ভারী ও চূড়ান্ত শব্দের সাথে কাঁচের ওপর ফেলে দিলেন। তিনি রাজবীরের চোখের দিকে তাকালেন না। পেয়ে গেছি স্যার, আমরা সব কিছু ট্রেস করেছি। আমরা জিএসটি ডাটা, সামাজিক নিরাপত্তা রেকর্ড, শহরের ক্যামেরা এবং তার বাতিল হওয়া কার্ডগুলোর ইতিহাস হ্যাক করেছি। আমার কাছে সব কিছু আছে। রাজবীর ডেস্কের কাছে এলো। খামটির কাছে পৌঁছাতেই তার হাত সামান্য কাঁপছিল। সেই লোকটাকে, সে নিচু গলায় জিজ্ঞেস করল, প্যাকেট খুলতে অস্বীকার করে। সেই ইউরোপীয়টাকে, কাপুরুষ যে তাকে এভাবে ছেড়ে দিল, সে কোথায় লুকিয়ে আছে? শর্মা নিজের লালা গিললেন এবং নিজের হাত দুটি পিঠের পেছনে আরামের ভঙ্গিতে রাখলেন। ধাক্কাটি কমানোর জন্য একটি শক্ত পেশাদার ভঙ্গি অবলম্বন করে বললেন, কোনো ইউরোপীয় নেই শ্রী খান্না, কখনো কোনো কোটিপতি ছিল না। আমি বৈশ্বিক ইমিগ্রেশন এবং এয়ারলাইন ডেটাবেস চেক করেছি। আনায়া শর্মা গত ৯ মাস ধরে বেঙ্গালুরুর বাইরে যায়নি। সে বিমানবন্দরে পাও রাখেনি। কোটিপতি প্রেমিকের গল্পটি একটি বানানো মিথ্যে ছিল। রাজবীরের মনে হল তার ফুসফুস থেকে হাওয়া বের করে নেওয়া হয়েছে। তার আঙুলগুলো খামের কিনারা ছুল। একটি মিথ্যা। সে ফিসফিস করল,
তার কানে একটি তীব্র গুঞ্জন অনুভূত হচ্ছিল। তাহলে সে আমাকে কেন ছাড়ল? সে কেন বাড়ি থেকে চেঁচাতে চেঁচাতে চলে গেল যে সে আমাকে ঘৃণা করে? খামটি খুলুন মালিক, উত্তর আপনার পছন্দ হবে না। রাজবীর মানিলা কাগজটি জোরে ছিঁড়ে ফেলল। রঙিন ছবির একটি বান্ডিল এবং ডজন ডজন আর্থিক নথি আলোকিত কাঁচের টেবিলের ওপর ছড়িয়ে পড়ল। প্রথম ছবিটি সরাসরি রাজবীরের বুকে লাগল। এতে আনায়াকে একটি পুরনো জীর্ণ সোয়েটারে কোরমঙ্গলার একটি ভাঙা ফুটপাত দিয়ে হাঁটতে দেখা যাচ্ছিল, যা শহরের সবচেয়ে অবহেলিত এবং বিপজ্জনক এলাকাগুলোর একটি। তার হাতে সুপারমার্কেটের প্লাস্টিক ব্যাগ ছিল এবং তার পেট ইতোমধ্যেই খুব স্পষ্ট ছিল। দ্বিতীয় ছবিতে আনায়া একটি মরচে ধরা সর্পিল সিঁড়িতে উঠছিল, চরম ক্লান্তির ভঙ্গিতে ধাতব রেলিং ধরেছিল। এগুলো 2 সপ্তাহ আগের আশেপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ। শর্মা ছবির দিকে ইশারা করে বুঝিয়ে বললেন, ওটা তার বর্তমান ঠিকানা। সে একটি 12 বর্গমিটারের টিন এবং সিমেন্টের ছাদের ঘরে থাকে। বাথরুম অন্য 4 জন ভাড়াটিয়ার সাথে ভাগাভাগি করতে হয়। সে প্রতি মাসে 1500 টাকা ভাড়া দেয় এবং 2 মাসের ভাড়া বাকি আছে। হে ভগবান! রাজবীর চেঁচিয়ে উঠল। এক কদম পিছিয়ে গিয়ে নিজের বুকে হাত রাখল, যেন তাকে গুলি করা হয়েছে। সে আমার স্ত্রী ছিল। সে এই সব কিছুর মালকিন ছিল। সে দারিদ্র্যে কেন থাকছে? সে ডিভোর্সের আগে নিজের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা কেন তোলেনি? আমি তো তার কার্ডগুলো কখনো ব্লক করিনি যতক্ষণ না সে উধাও হল। শর্মা একটি ব্যাংক স্টেটমেন্ট কাচের ওপর ঘষিয়ে দিলেন। সেটি রাজবীরের দিকে ঠেলে দিয়ে সংখ্যাগুলো হলুদ ফ্লোরোসেন্ট মার্কার দিয়ে হাইলাইট করা ছিল। স্যার, সে ডিভোর্স চাওয়ার 3 দিন আগে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট খালি করে দিয়েছিল। সে তার মার্সিডিজ গাড়ি বিক্রি করে দিয়েছিল। সে তার সব গয়না বন্ধক রেখেছিল, যার মধ্যে সেই 5 ক্যারেটের এনগেজমেন্ট আংটিও ছিল, যা আপনি তাকে দিয়েছিলেন। সে তার ডিজাইনার ব্যাগ এবং ব্র্যান্ডেড কাপড় প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বন্ধকি দোকানে বিক্রি করে দিয়েছিল। সে 72 ঘন্টারও কম সময়ে প্রায় 4 কোটি টাকা নগদ জোগাড় করেছিল। রাজবীরের মস্তিষ্ক থমকে গেল। আর্থিক অঙ্কের কোনো মানেই হচ্ছিল না। 4 কোটি টাকা, আর সে একটি টিনের ছাদের ঘরে না খেয়ে মরছে? এটা অসম্ভব। টাকা কিসে খরচ করা হয়েছিল? ড্রাগস, জুয়া? শর্মা ধীরে ধীরে মাথা নাড়লেন এবং তার কঠোর সামরিক চোখে যে করুণা ছিল তা রাজবীরকে সত্যিই ভয় পাইয়ে দিল। সে খরচ করেনি স্যার, সে এটা ট্রান্সফার করে দিয়েছিল, পুরো এক পয়সা। শর্মা এনক্রিপ্টেড ইলেকট্রনিক ট্রান্সফারের একটি শিটের দিকে ইশারা করলেন, যা তার টিম আজ সকালেই ডিক্রিপ্ট করতে সক্ষম হয়েছিল। ক্যামান দ্বীপপুঞ্জে একটি ফ্যান্টাম অ্যাকাউন্টে 4 কোটি টাকার একটি জমা দেখা যাচ্ছে। আমরা ফেডারেল ইন্টেলিজেন্স কন্ট্যাক্ট ব্যবহার করে মূল অ্যাকাউন্টটি ট্রেস করেছি। ওই বিদেশি অ্যাকাউন্টটি কোনো প্রেমিকের নয়, শ্রীখান্না। এটি অর্জুন কাপুর এবং ফিরোজ খানের মুখোশধারী অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত। 2টি পুরুষের নাম রাজবীরের মাথায় পারমাণবিক বোমার মতো ফাটল। অর্জুন এবং ফিরোজ তার পুরনো প্রধান অংশীদার, সেই লোকগুলো যাদের রাজবীর 1 বছর আগে নির্মাণ কোম্পানিতে একটি বড় জালিয়াতির হদিশ পেয়ে ধরেছিল। রাজবীর তাদের একটি নিষ্ঠুর বোর্ড মিটিংয়ে কোম্পানি থেকে বের করে দিয়েছিল, তাদের শেয়ার ছিনিয়ে নিয়েছিল এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা জেলখানায় পাঠানোর হুমকি দিয়েছিল যদি তারা তার সাম্রাজ্যের কাছে আবার আসে। আনায়ার সাথে অর্জুন এবং ফিরোজের কি সম্পর্ক? রাজবীরের মনে হলো ঘরটি ঘুরছে। ল্যাম্পের ঠান্ডা আলো তার চোখ জ্বালিয়ে দিচ্ছিল। আমরা 9 মাস আগে তার প্রাসাদের নিরাপত্তা ক্যামেরা চেক করেছিলাম, তার ডিভোর্স চাওয়ার ঠিক 2 দিন আগে। আপনার কি মনে আছে যে আপনি সেই সপ্তাহে নিউ ইয়র্কের ব্যবসায়িক সফরে ছিলেন? রাজবীর যান্ত্রিকভাবে মাথা নাড়ল। ঠান্ডা ঘাম তার কপালে জমতে লাগল। শর্মা খামের নিচ থেকে একটি শেষ ছবি বের করলেন। এটি অন্ধকারাচ্ছন্ন ছিল, একটি রাস্তার ক্যামেরা থেকে নেওয়া, কিন্তু ছবিটির পরিচয় স্পষ্ট ছিল। এতে খান্না মহলের লোহার প্রবেশপথ দেখা যাচ্ছিল এবং দরজার সামনে দাঁড়িয়ে আনায়াকে আটকাচ্ছিল অর্জুন এবং ফিরোজ, যে মাত্র নিজের গাড়ি থেকে নেমেছিল। তাদের সাথে 2 জন সশস্ত্র লোকও ছিল। তারা তাকে তখন আটকেছিল যখন সে একা ছিল। স্যার, শর্মা গম্ভীর এবং বিষণ্ণ গলায় বললেন, 1 ঘন্টা আগে আমি যে আন্ডারওয়ার্ল্ড সোর্সের সাথে যোগাযোগ করেছিলাম, তার তথ্য অনুযায়ী অর্জুন এবং ফিরোজের কাছে জাল নথি এবং কেনা সাক্ষী ছিল, যা তারা আপনার বিরুদ্ধে করা জালিয়াতির জন্য ফাঁসানোর জন্য যথেষ্ট ছিল। মিথ্যে প্রমাণগুলো নিখুঁত ছিল রাজবীর। তারা যদি সেগুলো একটি ফেডারেল জাজের সামনে পেশ করত, তবে আপনি কেবল কোম্পানি হারাতেন না, বরং 20 বছর পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা জেলে থাকতেন। রাজবীরের হাঁটু ভেঙে এলো। তাকে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচতে কাচের ডেস্কের কিনারা ধরতে হলো। তার ফুসফুসে হাওয়া যাচ্ছিল না। তারা আনায়াকে ব্ল্যাকমেইল করেছিল। শর্মা নির্দয়ভাবে চালিয়ে গেলেন, ভয়ের কুয়োটি উন্মোচন করে। তারা আপনার কাছ থেকে 4 কোটি টাকা নগদ চেয়েছিল, যাতে তারা সেই মিথ্যে প্রমাণের একমাত্র কপিটি তাকে তুলে দেয় এবং আপনাকে একা ছেড়ে দেয়।
আর তারা আরও একটি শর্ত রেখেছিল, তাকে আপনার থেকে ডিভোর্স নিতে হবে এবং উধাও হয়ে যেতে হবে। যদি আপনি ব্ল্যাকমেলকারীদের খোঁজার চেষ্টা করতেন বা সেই যদি ব্ল্যাকমেল সম্পর্কে একটি শব্দও বলতো, তবে তারা আপনাকে এবং তাকে মেরে ফেলত। 40 তলার কার্যালয়ে নীরবতা ছেয়ে গেল। রাজবীর ছড়িয়ে থাকা ছবিগুলোর ওপর নজর দিল। আনায়া ছেঁড়া সোয়েটারে হাঁটছে। আনায়া মেঝেতে একটি গদির ওপর ঘুমাচ্ছে। আনায়া অমৃতমহলে টেবিল পরিষ্কার করছে যাতে টিপস কামাতে পারে এবং 1500 টাকা ভাড়া দিতে পারে। সে তাকে ধোঁকা দেয়নি, সে অন্য কোনো লোকের সাথে যায়নি। সে নিজের জীবন এবং রাজবীরের সাম্রাজ্য বাঁচানোর জন্য তাকে ছেড়ে গিয়েছিল। সে নিষ্ঠুর খলনায়িকার ভূমিকা পালন করেছিল 9 মাস ধরে, তার ঘৃণা এবং ক্ষোভ সহ্য করে, কারণ এটাই ছিল রাজবীরকে বাঁচানোর একমাত্র পথ। সে রাজবীরের স্বাধীনতার জন্য মুক্তিপণ দেওয়ার জন্য নিজের শেষ মর্যাদাটুকুও বিক্রি করে দিয়েছিল। আর বাচ্চাটি, হে ভগবান, বাচ্চাটি! রাজবীর নিজের মুখ হাত দিয়ে ঢেকে নিল, একটি গভীর ডুকরে ওঠা কান্নাকে চেপে ধরে, একটি কণ্ঠস্বর যা তার আত্মার গভীর থেকে আসছে বলে মনে হচ্ছিল। উষ্ণ এবং ক্রুদ্ধ চোখের জল তার গভীর চোখ থেকে বইতে লাগল। ডেস্কের কাচের ওপর পড়ে আর্থিক নথিগুলোকে ভিজিয়ে দিল। যদি কোনো ইউরোপীয় প্রেমিক না থাকত, যদি সে কখনো অন্য কোনো লোকের সাথে না থেকে থাকে, যদি 9 মাস পুরোপুরি তাদের শেষ সপ্তাহের সাথে মিলে যায়, যখন তারা ডিভোর্স সাইন করার আগে একসাথে ঘুমিয়েছিল, তবে বাচ্চাটি। রাজবীরের কণ্ঠস্বর হাজার টুকরোয় ভেঙে গেল। চোখের জলে ডুবে সে নিজের বিলাসবহুল অফিসের গালিচায় হাঁটু গেড়ে পড়ে গেল। নিজের বুক আঁকড়ে ধরে নিজের স্ত্রীর করা ত্যাগের মাত্রায় সে ভেঙে পড়ল। বাচ্চাটি আমার, ওই বাচ্চাটি আমার। শহরের সবচেয়ে শক্তিশালী লোক, সেই নির্দয় ব্যবসায়ী যে কারো উপর দয়া করত না, সে মেঝেতে পড়ে গেল। একটি শিশুর মতো কাঁদছিল যখন সে জানতে পারল সে কি করেছিল। সে নিজের ছেলের মাকে অপমান করেছিল। সে তাকে একটি অন্ধকার গলিতে একা ছেড়ে দিয়েছিল। নিজের ক্লান্ত পেট ঘষতে থাকা অবস্থায় সে তাকে ঘৃণা ভরে দেখছিল। শর্মা এক কদম এগিয়ে তার কাছে ঝুঁকে বললেন, শ্রীখান্না, উঠে দাঁড়ান, আমাদের সামনে এর চেয়েও বড় সমস্যা আছে। রাজবীর নিজের লাল চোখ এবং চোখের জলে ভেজা মুখ নিয়ে উপরে তাকাল। এই দুঃস্বপ্নের চেয়েও খারাপ আর কি হতে পারে? শর্মা তাকে একটি শেষ কাগজ দিলেন, একটি কমিউনিটি ক্লিনিকের মেডিকেল রিপোর্ট। যখন আমরা তার মেডিকেল ভিজিট ট্রেস করলাম, তখন আমাদের এটা জানা গেল, আনায়া ম্যাডাম আজ অমৃত মহলে কাজে যাননি। তার নাইট শিফট ম্যানেজার তাকে 3 ঘন্টা আগে সরকারি ক্লিনিকে পাঠিয়েছিলেন। চরম অপুষ্টি এবং রাতে হওয়া অত্যাধিক উত্তেজনার কারণে প্রাণঘাতী জটিলতা দেখা দিয়েছে। আনায়ার মারাত্মক প্রিয়াক্লামশিয়া হয়েছে। রাজবীরের মনে হল দুনিয়া পুরোপুরি থেমে যাচ্ছে। সে সরকারি সিভিল হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে আছে এবং ডাক্তাররা বলছেন যে সে এবং বাচ্চাটি আজ রাতে বাঁচবে না। রাজবীর খান্নার মনে নেই সে কখন উঠে দাঁড়িয়েছিল, তার মনে নেই সে কখন নিজের কর্পোরেট অফিসের কাচের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল, আর না 40 তলা থেকে প্রাইভেট লিফটে দ্রুত নিচে নামার কথা। তার মস্তিষ্ক ভেঙে গিয়েছিল। কেবল একটি আদিম এবং মরিয়া প্রকৃতির জন্য জায়গা বাকি ছিল, তার কাছে পৌঁছানো। লিফটের দরজা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে খুলল। চাবিগুলো, আমাকে সেই অভিশপ্ত চাবিগুলো দাও, রাজবীর চেঁচিয়ে উঠল, নিজের ড্রাইভারের কাছ থেকে সাজোয়া এসইউভির কন্ট্রোল ছিনিয়ে নিয়ে, যে ভয়ে কংক্রিটের দেওয়ালে পিঠ ঠেকিয়ে সরে গেল। শর্মা তার পেছনে ছুটলেন, কো ড্রাইভারের সিটে ঝাঁপিয়ে উঠলেন ঠিক তখনই যখন এসইউভির ইঞ্জিন কানে তালা লাগানো নিষ্ঠুরতায় গর্জে উঠল। টায়ার মসৃণ পিচ রাস্তায় ক্যাচ ক্যাচ শব্দ করল। কালো ধোয়া আর পোড়া রাবারের গন্ধের চিহ্ন রেখে রাজবীর এক্সিট র্যাম্পের দিকে গতি বাড়াল। স্পিডোমিটারের কাঁটা অপরে উঠে গেল। সকাল 4:32। বেঙ্গালুরুর রাস্তাগুলো খালি ছিল, ভোরের কুয়াশায় ঢাকা। রাজবীর এক উন্মাদের মতো গাড়ি চালাচ্ছিল, লাল বাতি অমান্য করছিল, 160 কিমি প্রতি ঘন্টারও বেশি গতিতে মূল রাস্তাগুলো পার হচ্ছিল। তার হাত চামড়ার স্টিয়ারিং হুইল এত জোরে ধরেছিল যে তার গাঁটগুলো ফেটে যাবে বলে মনে হচ্ছিল। তার মাথায় গত রাতের কথাগুলো এক নিরলস যন্ত্রণার মতো পাচ্ছিল। তোমাকে দেখে আমার করুণা হয় আনায়া, আমি আশা করি তোমার গর্ভের লিয়ে এই ন্যূনতম বেতনই যথেষ্ট হবে। রাজবীর একটি চাপা চিৎকার দিল, একটি গভীর আওয়াজ যা লাক্সারি কেবিনের ভেতরে প্রতিধ্বনিত হল। সে নিজের বন্ধ মুঠে দিয়ে নিজের বুকে মারল, সেই শারীরিক যন্ত্রণাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল যা তার ফুসফুসকে পিষে দিচ্ছিল। আমি ছিলাম শর্মা, রাজবীর চোখের জলে ভরা গলায় চেঁচিয়ে উঠল। আমি ছিলাম যে তাকে সীমানা পর্যন্ত ঠেলে দিয়েছিল। কাল রাতে আমি তাকে সেই গলিতে ঘিলে ধরেছিলাম। আমি তাকে আবর্জনা বলেছিলাম। আমি সেই মূর্খ ম্যানেজারকে নিজের সামনে তাকে অপমান করতে দিয়েছিলাম। সে আমার জীবন বাঁচাচ্ছিল, আর আমি তাকে বরবাদ করছিলাম। শর্মা গাড়ির আত্মঘাতী গতির কারণে সুরক্ষা হ্যান্ডেল ধরে নিজের ফোন বের করলেন। স্যার, রাস্তায় খেয়াল দিন, আমি সানশাইন হাসপাতালের সার্জারি ডিরেক্টরের সাথে যোগাযোগ করেছি। আমার 3 জন প্রাইভেট স্পেশালিস্ট সরকারি হাসপাতালের পথে আছেন। তাদের নির্দেশ আছে যে আমরা পৌঁছানোর সাথে সাথেই তাকে দেশের সবচেয়ে ভালো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ট্রান্সফার করা হয়। টাকার কোনো সমস্যা হবে না।
আমার টাকার পরোয়া নেই। রাজবীর রক্তবর্ণ চোখ নিয়ে গর্জে উঠল। চোখের জলে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। যদি সে মারা যায় শর্মা, যদি আমার ছেলে জন্মাতে না পারে, তবে আমি নিজের থেকে শুরু করে পুরো শহর জ্বালিয়ে দেব। দূরে সরকারি সিভিল হাসপাতালের এমার্জেন্সি লাইট অন্ধকার চিরে দিল। এটি ছিল একটি বিশাল গ্রে রঙের বিল্ডিং, সময় এবং বাজেটের অভাবে জীর্ণ হয়ে যাওয়া যন্ত্রণা ও অভাবে ভরা এক জায়গা, মার্বেল এবং সোনার দুনিয়ার ঠিক বিপরীতে, যাতে রাজবীর তখন বাস করছিল, যখন তার গর্ভবতী স্ত্রী টেবিল পরিষ্কার করে দিন কাটাচ্ছিল। রাজবীর এসইউভিতে জোরে ব্রেক কষল, অ্যাম্বুলেন্স লেনে ঢুকে পড়ল এবং ইঞ্জিন পুরোপুরি বন্ধ হওয়ার আগেই নিচে নেমে গেল। সে এমার্জেন্সি দরজার দিকে ছুটল। হাসপাতালের ভেতরের বাস্তবতার প্রভাব পেটে বেসবল ব্যাট দিয়ে আঘাত করার মতো লাগল। ওয়েটিং রুম ছিল একদম বন্ধ করা বিশৃঙ্খলা। ডজন ডজন মানুষ প্লাস্টিকের শক্ত চেয়ারে ঘুমিয়েছিল। মহিলারা কোনায় বসে কাঁদছিল। সস্তা জীবাণুনাশকের গন্ধ ঘাম এবং অসুখের গন্ধের সাথে মিশেছিল। ফ্লুরোসেন্ট আলোগুলো মিটমিট করছিল, যার ফলে দেওয়ালে এক মৃত আভা পড়ছিল। রাজবীর মানুষকে ধাক্কা দিয়ে কোনো কিছুর পরোয়া না করে হল ধরে এগিয়ে গেল। তার প্রভাবশালী অবয়ব ডিজাইনার নীল স্যুটে এখন ভাঁজ পরা এবং টাই ছাড়া জায়গাটির দারিদ্র্যের সাথে চরমভাবে বেমানান লাগছিল। সে রিসেপশন কাউন্টারে পৌঁছাল। একটি নোংরা কাচের দেওয়াল, যার পেছনে এক ক্লান্ত নার্স একটি পুরনো কম্পিউটারে টাইপ করছিল। আনায়া শর্মা? রাজবীর খোলা হাত দিয়ে কাচের ওপর আঘাত করে দাবি করল। সে কোথায়? সে 3 ঘন্টা আগে ভর্তি হয়েছিল। নার্স মুখ তুলে দেখল। স্যার, শান্ত থাকুন, এটি একটি হাসপাতাল, আপনাকে একটি নম্বর নিতে হবে এবং অপেক্ষা করতে হবে। আমি একটি অভিশপ্ত সেকেন্ডও অপেক্ষা করব না। রাজবীর গর্জে উঠল। তার কণ্ঠস্বর পুরো ইমার্জেন্সি ওয়ার্ডে প্রতিধ্বনিত হল, যার ফলে দরজায় দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডরা সতর্ক হয়ে গেল। আমি রাজবীর খান্না, আমি এই পুরো হাসপাতাল কিনে নেব এবং তোমাকে ও প্রতিটি অভিশপ্ত ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেব, যদি তুমি আমাকে আগামী 5 সেকেন্ডের মধ্যে না বলো যে আমার স্ত্রী কোন বেডে আছে। শর্মা ঠিক তার পেছনে পৌঁছানেন, নিজের সামরিক পরিচয় দেখালেন এবং গার্ডরা তাদের লাঠি বের করার আগেই হস্তক্ষেপ করলেন। এটি একটি গুরুতর ইমার্জেন্সি ম্যাডাম, মারাত্মক প্রিএক্লামসিয়া থাকা রোগী আনায়া শর্মা, দয়া করে। নার্স পুরুষদের কণ্ঠস্বরে ফ্যাকাশে হয়ে গেল এবং দ্রুত স্ক্রিন দেখল। পেছনে করিডরের শেষ মাথায় লাল দরজা পার হয়ে শক এরিয়াতে, কিন্তু আপনি ওখানে ভেতরে যেতে পারেন না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। রাজবীর বাক্য শেষ হওয়ার অপেক্ষা করল না। সে লাল ডাবল দরজার দিকে ছুটল এবং 2 হাতে সেগুলো ঠেলে ভেতরে ঢুকল। শক এরিয়া ছিল গতির এক নরক। মেশিনগুলো দ্রুত শব্দ করছিল, নার্সরা স্যালাইন ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল, ডাক্তাররা আদেশ দিচ্ছিলেন। আর সেখানেই বেড নম্বর 4-এ, কেবল একটি পুরনো কাপড়ের পর্দা দিয়ে আলাদা করা জায়গায় সে তাকে খুঁজে পেল। রাজবীরের দুনিয়া থমকে গেল। ঘর থেকে অক্সিজেন উধাও হয়ে গেল। আনায়া সাদা চাদরের ওপর শুয়েছিল, মার্বেলের মতো ফ্যাকাশে। তার ঠোঁট, যা আগে ভরা এবং গোলাপি ছিল, এখন নীল ও ফাটা হয়ে গিয়েছিল। তার নাকে অক্সিজেনের টিউব ছিল এবং তার রোগা ও কালশিটে পড়া হাতে 3টি আইভি লাইন লাগানো ছিল। সেই নোংরা কমলা রঙের পরিষ্কার করার ইউনিফর্মটি মনিটর লাগানোর জন্য কাঁচি দিয়ে কেটে ফেলা হয়েছিল, যার ফলে তার 8 মাসের বড় পেটটি উন্মুক্ত হয়ে পড়েছিল। কিন্তু যে জিনিসটি রাজবীরের আত্মাকে পুরোপুরি ভেঙে দিল, তা সে টিউব বা মেশিনগুলো ছিল না, বরং তার হাত দেখা। আনায়ার হাত বেডের 2 পাশে নিস্তেজ হয়ে পড়েছিল। সুরক্ষা গ্লাভস ছাড়া ইন্ডাস্ট্রিয়াল ব্লিচ ব্যবহার করার কারণে ছোপ ছোপ দাগ, ক্ষত এবং রাসায়নিক পোড়ায় হাত দুটি ভরে গিয়েছিল। যে লোক অর্ধেক দেশের আর্থিক ভাগ্য নিয়ন্ত্রণ করে, সে সেই সস্তা ধাতব বেডের পাশে হাঁটু গেড়ে পড়ে গেল। আমার ভালোবাসা, রাজবীর ফিসফিস করল। তার কণ্ঠস্বর ভেঙে গিয়েছিল, নিজেরই চোখের জলে ডুবে গিয়েছিল। আনায়া, হে ভগবান, তারা তোমার কি করেছে? আমি তোমাকে কি করতে দিলাম? সে সেই মারাত্মকভাবে আঘাত পাওয়া হাতগুলোর একটি তুলে নিল। সেটি নিজের ঠোঁটের কাছে আনল এবং প্রতিটি দাগ, প্রতিটি ক্ষততে চুমু খেল। তার ত্বককে নিজের উষ্ণ চোখের জলে ভিজিয়ে দিল। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমার প্রাণ। দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আমাকে ছেড়ে যেও না। বেডের পাশে হার্ট রেট মনিটরের অ্যালার্ম দ্রুত ও ভয়ঙ্কর গতিতে বাজতে শুরু করল। হার্টবিট লাইনটি অনিয়ন্ত্রিতভাবে ওপরে নিচে হচ্ছিল। স্যার, আপনাকে এখনই এখান থেকে যেতে হবে। একজন নার্স চেঁচিয়ে রাজবীরকে স্ট্রেচার থেকে সরানোর চেষ্টা করল। আমি তাকে ছাড়ব না, রাজবীর গর্জে উঠল, নিজের স্ত্রীর হাত আঁকড়ে ধরে, যেন সে সমুদ্রের মাঝে এক জীবন রক্ষাকারী সরঞ্জাম। একজন তরুণ ডাক্তার, তার পোশাক কুচকানো, গভীর চোখের নিচে কালো দাগ, আর ইমার্জেন্সি ওয়ার্ডে হাজারো লড়াইয়ে তার মুখ শক্ত হয়ে গিয়েছিল। সে পর্দার মাঝখান দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে এলো। সে ছিল ডাক্তার রামরেজ, অন ডিউটি হেড। জায়গা খালি করো, আমাকে 100 মিলিগ্রাম ল্যাবেটালল তৈরি করো। প্রেশার ইতোমধ্যে 190/120। ডাক্তার মনিটর স্ক্রিন চেক করতে করতে আদেশ দিলেন। এর আগে যে তার ক্রুদ্ধ চোখ রাজবীরের উপর পড়ল। তুমি কে এবং তুমি আমার শক এরিয়াতে কি করছো?
সিকিউরিটি, একে বাইরে বের করো। শর্মা পর্দার প্রবেশপথে গার্ডদের আটকে দিলেন, নিজের শরীর দিয়ে এক অভেদ্য দেওয়াল তৈরি করে। রাজবীর ধীরে ধীরে উঠে দাঁড়াল। আনায়ার হাত ছাড়ল না। তার গভীর চোখ চোখের জলে ভরা ছিল, যা এক আহত সিংহের হিংস্রতা প্রকাশ করছিল। আমি রাজবীর খান্না। এটি আমার স্ত্রী এবং এটি আমার ছেলে, যা তার গর্ভে আছে। ডক্টর রামরেজ হঠাৎ থেমে গেলেন। তিনি রাজবীরের $1000 স্যুট দেখলেন, তার সুইস ঘড়ি দেখলেন এবং তারপর সেই অপুষ্টিতে থাকা নোংরা ও জীর্ণ রোগীকে দেখলেন, যে একটি সস্তা ঝাড়ুদারের ইউনিফর্ম পরেছিল। ক্রোধ ডাক্তারের মুখে বিদ্যুতের মতো খেলে গেল। স্বামী? ডাক্তার এক তিক্ত ও অবজ্ঞার হাসি হাসলেন। রাজবীরের দিকে এক কদম এগিয়ে গিয়ে তার মুখের কয়েক সেন্টিমিটার দূরে দাঁড়ালেন। তিনি কোটিপতির টাকা বা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিলেন না। তার ইমার্জেন্সি ওয়ার্ডে তিনিই ছিলেন সর্বোচ্চ আধিকারিক। গত 8 মাস ধরে আপনি কোথায় ছিলেন, শ্রীখান্না? প্রশ্নের ধাক্কা রাজবীরের মুখে সরাসরি লাগল। সে উত্তর দিতে চেয়েছিল, ধোকাটি বোঝাতে চেয়েছিল, তার পার্টনারদের ব্ল্যাকমেল করার কথা, সেই অভিশপ্ত অহংকারের কথা যা তাকে অন্ধ করে দিয়েছিল। কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। তার স্ত্রীর মৃতপ্রায় শরীরের সামনে সবকিছু ফালতু অজুহাত মনে হচ্ছিল। আমি এক বোকা ছিলাম, রাজবীর অনুশোচনায় ভাঙা গলায় বলতে পারল। আমি এক অন্ধ মানুষ ছিলাম, কিন্তু আমি এখন এখানে আছি। আমার কাছে সানশাইন হাসপাতালের 3 জন সেরা স্পেশালিস্ট বাইরে অপেক্ষা করছেন। আমি দাবি করছি তাকে তৎক্ষণাৎ ট্রান্সফার করা হোক। আমি ইতোমধ্যেই একটি মেডিকেল হেলিকপ্টারের অর্ডার দিয়ে দিয়েছি। আমি তাকে দেশের সবচেয়ে ভালো প্রাইভেট ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যাচ্ছি। ডক্টর রামরেজ মাথা নাড়লেন। তার অভিব্যক্তি বিষণ্ণ, প্রায় অশুভ হয়ে উঠল। আপনার মানিব্যাগটি সামলে রাখুন, শ্রীখান্না। আপনি তাকে কোথাও ট্রান্সফার করতে পারবেন না। যদি আমি তাকে এই বেড থেকে সরাই, যদি আমি তাকে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে তুলি, তবে আপনার স্ত্রী পার্কিং লটে পৌঁছানোর আগেই কার্ডিয়াক অ্যারেস্টে চলে যাবে এবং বাচ্চাটি কয়েক মিনিটের মধ্যে দম বন্ধ হয়ে মারা যাবে। আপনি এখানেই থাকবেন। রাজবীরের মনে হলো তার শিরায় রক্ত জমে গেছে। কাঁচা এবং দম বন্ধ করা ভয় তাকে পুরোপুরি পঙ্গু করে দিল। তার কি হয়েছে? রাজবীর ফিসফিস করল। ভয় তার মুখকে বিকৃত করছিল। আমাকে বলো যে তার ঠিক কি হয়েছে আর আমি এটা কিভাবে ঠিক করব। ডক্টর রামরেজ বেডের পায়ের কাছে রাখা একটি গ্রে অ্যালুমিনিয়াম ফাইল তুললেন এবং সেটি রাজবীরের বুকে ছুঁড়ে মারলেন। রাজবীর সহজ প্রবৃত্তিতে সেটি ধরল। এটি নিজেই পড়ো, কারণ মনে হচ্ছে তোমার কাছে সবকিছুর উত্তর আছে। ডাক্তার আনায়ার অক্সিজেন মাস্ক ঠিক করতে করতে ঘৃণা ভরে বললেন, এটি শুধু প্রিএক্ল্যাম্পসিয়া নয়, খান্না। তোমার স্ত্রী চরম দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং মারাত্মক অপুষ্টির কারণে মরছে। তার হিমোগ্লোবিন লেভেল 7, সে অ্যানিমিয়ায় ভুগছে। এই মহিলার শরীর নিজেকে খেয়ে ফেলছে যাতে বাচ্চাটিকে জীবিত রাখতে পারে। রাজবীর ফাইলটি খুলল। চিকিৎসা সংক্রান্ত সংখ্যাগুলো তার চোখের সামনে নাচছিল, কিন্তু রেস্তোরাঁ থেকে তাকে আনা প্যারামেডিকের মার্জিনে লেখা নোটগুলো সরাসরি তার হৃদয়ে ছুরির মতো বিঁধল। রোগী অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, 14 ঘন্টার দৈনিক দাঁড়িয়ে থাকার কাজ, গত কয়েক মাসে ন্যূনতম ক্যালোরি গ্রহণ, গুরুতর পোস্ট ট্রমাটিক স্ট্রেস। আমি ইমার্জেন্সি কন্ট্যাক্টের খোঁজে তার জিনিসপত্র চেক করেছিলাম। ডাক্তার ঘরের কোনায় একটি পুরনো ও ছেঁড়া কাপড়ের থলের দিকে ইশারা করে চালিয়ে গেলেন। তার কাছে 1 বোতল জল কেনার মতোও একটা পয়সা ছিল না, শ্রীখান্না, কিন্তু তার কাছে বন্ধকি দোকানের রসিদ ছিল। সে একটি লোকাল ক্লিনিকে পরামর্শের জন্য টাকা দিতে নিজের জুতো পর্যন্ত বন্ধক রাখছিল, এটা নিশ্চিত করার জন্য যে বাচ্চাটি যেন সেই ভিটামিনগুলো পায় যা সে নিজে খাচ্ছিল না। রাজবীর আনাড়িপনা করে প্লাস্টিকের চেয়ারের দিকে এগিয়ে গেল। আনায়ার পুরনো কাপড়ের থলেটি তুলে নিল এবং কাঁপা হাতে সেটি খুলল। ভেতরে কোনো ডিজাইনার মেকআপ বা সোনার কাঠ ছিল না। একটি সেলাই করা সোয়েটার, সাদা ভাতের অবশিষ্টাংশ থাকা একটি খালি টিফিন বক্স, 3টি ভাঁজ করা বন্ধকি রসিদ এবং একটি সুরক্ষামূলক প্লাস্টিক খামে তার বাকি সবকিছুর বিপরীতে পুরোপুরি সংরক্ষিত একটি সাদা কালো আল্ট্রাসাউন্ড ছিল। রাজবীর ছবি বের করল। এটি একটি নিখুঁত প্রোফাইল ছিল। ছোট নাক, কপাল, জীবনের এক অলৌকিকতা সেই নরকের মাঝে নিজের পথ তৈরি করছিল, যা সে একাই সহ্য করেছিল। নিচের কিনারায় আনায়ার বাঁকা হস্তাক্ষরে নীল কালিতে একটি বাক্য লেখা ছিল, যাতে তোমার বাবা সুরক্ষিত থাকে, আমার ভালোবাসা। রাজবীরের কান্না অনিয়ন্ত্রিত হয়ে গেল। তার ভেতরে থাকা অবশিষ্ট কোনো কঠোর মানুষের ভাবমূর্তিকে ভেঙে সে বেডের ওপর লুটিয়ে পড়ল। আনায়ার ফোলা পেটটিকে জড়িয়ে ধরে নিজের যন্ত্রণার চোখে জলে সাদা চাদর ভিজিয়ে দিল। জাগো, দয়া করে আনায়া, জাগো। রাজবীর চেঁচিয়ে উঠল, নিজের স্ত্রীর ঠান্ডা মুখটি আদর করে। আমি এখন সব জানি। আমি জানি তুমি আমার জন্য কি করেছ।
আমি জানি তুমি তাদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিক্রি করে দিলে। মরো না ভগবানের দোহাই, আমাকে এই খালি সাম্রাজ্যে তোমার বিনা ফেলে যেও না। ডক্টর রামরেজ তাকে দেখলেন। ক্রোধ ধীরে ধীরে কোটিপতির ব্যথার নিষ্ঠুরতার সামনে গলে যাচ্ছিল। এটা বুঝতে পেরে যে সেই ট্র্যাজেডির পেছনের গল্পটি সাধারণ ত্যাগের চেয়েও অনেক বেশি গভীর ছিল। শ্রী খান্না, ডাক্তার বললেন, তার গলার স্বর নিচু করে, একটি ক্লিনিক্যাল এবং শীতল জরুরি ভাব অবলম্বন করে। রক্তচাপ কমছে না। আনায়ার কিডনি প্রিএক্লামশিয়ার কারণে কাজ করা বন্ধ করে দিচ্ছে। রাজবীর নিজের ফোলা চোখ নিয়ে মুখ তুলল। এর মানে কি? ডাক্তার মনিটর দেখলেন, তারপর আনায়ার পেটের দিকে তাকালেন। এর মানে হলো তোমার স্ত্রীর শরীর আর গর্ভাবস্থা সহ্য করতে পারছে না। রাতে তার ওপর হওয়া অত্যাধিক চাপ ছিল শেষ ট্রিগার। প্লাসেন্টা আলাদা হয়ে যাচ্ছে। ছোট ঘরে ভ্রূণ মনিটরের তীব্র ও নিরবিচ্ছিন্ন আওয়াজ বাজতে শুরু করল, যা জায়গাটিকে আসন্ন মৃত্যুর সতর্কবার্তায় ভরিয়ে দিল। বাচ্চার হৃৎস্পন্দন দ্রুত পড়ে যাচ্ছিল। রোম 4-এ কোড রেড। ডক্টর রামরেজ করিডোরে চেঁচিয়ে উঠলেন। তার কণ্ঠস্বর নিয়ন্ত্রিত উত্তেজনার অধিকারে বাতাসকে চিরে দিল। অপারেশন থিয়েটার 2 খালি করো, তৎক্ষণাৎ নিওনেটোলজকে ডাকো। সুইং দরজাগুলো সশব্দে খুলে গেল। 4 জন নার্স দৌড়ে ভেতরে এলেন, আনায়া স্ট্রেচারের ব্রেক খুলতে খুলতে। আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাজবীর ভয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে গেল। তার হাত ছাড়তে অস্বীকার করছিল। অপারেশন থিয়েটারে খান্না, ডাক্তার তাকে একপাশে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠলেন। আমাদের আগামী 10 মিনিটের মধ্যেই বাচ্চাটিকে বের করতে হবে, নয়তো ওরা দুজনেই এই স্ট্রেচারের উপর মারা যাবে। জলদি করো, ধাক্কা দাও। রাজবীর স্ট্রেচারের সাথে সাথে লম্বা করিডোরে দৌড়াতে লাগলো, যা সাদা ফ্লুরোসেন্ট আলোয় জগমগ করছিল। চাকাগুলো লিনোলিয়ামের মেঝের উপর ক্যাচ ক্যাচ শব্দ করছিল। আনায়া তখনও অজ্ঞান ছিল। তার মাথা দুলছিল, তার শ্বাস প্রশ্বাস ছিল অগভীর এবং অনিয়মিত। আমি তোমাকে ভালোবাসি, আমি আমার পুরো জীবন দিয়ে তোমাকে ভালোবাসি, হার মেনো না আমার ভালোবাসা, রাজবীর তা কানে ফিসফিস করে বলছিল। তার পাশে দৌড়াতে দৌড়াতে যতক্ষণ না তারা সার্জিক্যাল এরিয়ার ভারী ধাতব দরজার কাছে পৌঁছল। এই পর্যন্তই শ্রী খান্না, একজন শক্তপোক্ত নিরাপত্তা রক্ষী, নিজের 2 হাত দিয়ে তার রাস্তা আটকে দিল। ডাবল দরজাগুলো জোরে বন্ধ হয়ে গেল। দরজার ছোট কাঁচ দিয়ে রাজবীর দেখল যে আনায়া স্ট্রেচার অপারেশন থিয়েটারের তীব্র আলোর নিচে অদৃশ্য হয়ে গেল। সে সেখানে খালি করিডোরে দাঁড়িয়ে রইল। তার হাত নিজের স্ত্রীর ঠান্ডা ঘামে মেখে গিয়েছিল। তার ছেলের আল্ট্রাসাউন্ড তার মুঠোর মধ্যে দুমড়ে মুচড়ে গিয়েছিল এবং তার আত্মা যেন একটি সুতোর ওপর ঝুলছিল। যে মানুষটি গতকাল ভেবেছিল যে সে সবকিছু নিয়ন্ত্রণ করে, আজ সে কেবল ভাগ্যের কাছে হাঁটু গেড়ে ভিক্ষা চাইতে পারছিল, যেন তাকে নিজেকে শুধরে নেওয়ার একটি সুযোগ দেওয়া হয়। অপারেশন থিয়েটারের বাইরের করিডরটি সাদা আলোর একটি অন্তহীন সুড়ঙ্গের মতো ছিল, ঠান্ডা এবং নির্জন। রাজবীর খান্না, যে মানুষটি দেশের সবচেয়ে নির্মম পরিচালনা পর্ষদগুলোকে কাঁপিয়ে দিত, সে লিনোলিয়ামের মেঝের ওপর বসেছিল। তার পিঠ দেওয়ালের সাথে ঠেকানো ছিল। সে নিজেরই হাতের দিকে তাকিয়েছিল। সেগুলো রক্তে মাখা ছিল, আনায়ার রক্তে। ধাতব ডাবল দরজার উপর লাগানো ঘড়িতে সকাল 5:47 বাজছিল। তাকে 1 ঘন্টা 15 মিনিটের বিশুদ্ধ যন্ত্রণার মোকাবিলা করতে হয়েছিল। প্রতি সেকেন্ডে যখন সার্জারি চলার লাল আলো জ্বলছিল, তার মনে হচ্ছিল যেন একটি হাইড্রলিক প্রেস তার পাঁজরের হাড় গড়িয়ে দিচ্ছে। শর্মা কয়েক মিটার দূরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কোম্পানি থেকে আসা জরুরি কলগুলো প্রত্যাখ্যান করছিল। কোনো কিছুরই তো আক্কা ছিল না। রাজবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্য সেই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারত এবং তার বিন্দুমাত্র মাথা ব্যথা হতো না। করিডরের কবরের মতো নিস্তব্ধ থাকে, দ্রুত পদশব্দ এবং কারো দৌড়ানোর হাঁপানির আওয়াজ চিরে দিল। পেছনের দরজাগুলো জোরে খুলে গেল। প্রায় 50 বছর বয়সী এক বলিষ্ঠ মহিলা চৌকাঠ পার হলেন। তিনি অমৃতমহলের ইউনিফর্মের ওপর নিজের বাইরের পোশাক অগোছালোভাবে পরেছিলেন। তার মুখ ঘাম এবং চোখের জলে ভেজা ছিল। তিনি ছিলেন আনায়ার সহকর্মী ওয়েট্রেস রিনা আন্টি, একমাত্র ব্যক্তি যিনি সেই রেস্তোরাঁর নরকে তার সাথে সামান্যতম মানবিকতা দেখিয়েছিলেন। আনায়া, আনায়া শর্মা কোথায়? রিনা আন্টি চিৎকার করে উঠলেন। তার কণ্ঠস্বর দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল। হতাশায় তিনি কোনো নার্সকে খুঁজছিলেন। আমাকে নাইট শিফট থেকে ফোন করা হয়েছিল। তারা বলল যে তাকে কোড রেডে আনা হয়েছে। শর্মা নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী তাকে থামানোর জন্য 1 কদম এগিয়ে এলেন, কিন্তু রাজবীর মেঝে থেকে একটি কম্পিত হাত তুলল এবং তাকে নিঃশব্দে যেতে দেওয়ার আদেশ দিল। রাজবীর সেই মহিলাকে চিনেছিল। সে গতকাল রাতে তাকে কোণা থেকে দেখেছিল। রান্নাঘর থেকে সে ভয়ে দেখছিল যে মালহোত্রা তার প্রাক্তন স্ত্রীকে কিভাবে অপমান করছিল। রিনা আন্টি হাসপাতালের মেঝেতে লুটিয়ে থাকা কোটিপতিকে দেখে হঠাৎ থেমে গেলেন। তার দৃষ্টি পুরোপুরি বিস্ময় থেকে একটি ফুটন্ত, গভীর এবং আভ্যন্তরীণ ঘৃণায় বদলে গেল। তিনি রাজবীরের দামি স্যুটের পরোয়া করলেন না, না বিশাল দেহরক্ষীর উপস্থিতির। তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন এবং একটি কাঁপা আঙুল দিয়ে তার দিকে ইশারা করলেন। তুমি!
রিনা আন্টি এমন ঘৃণার সাথে থুতু ফেললেন যা রাজবীরকে উপরে তাকাতে বাধ্য করল। তুমি গতকাল রাতের সেই পিশাচ, 2 পয়সার রাক্ষস, তুমি কাজ খতম করতে এসেছ? তুমি এটা দেখতে এসেছ যে গতকাল রাতে তুমি যে অপমান করেছিলে তা কি অবশেষে তাকে মেরে ফেলল? রাজবীর নিজের লালা গিলল। তার গলায় এমন এক দলা পাকানো ব্যথা ছিল যে সে খুব কষ্টে শ্বাস নিতে পারছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। দেওয়ালের সাহায্য নিয়ে সে নিজেকে রক্ষা করার চেষ্টা করল না। সে নিজের গলা তুলল না। তার লাল চোখ এবং ব্যথায় বিকৃত মুখ রিনা আন্টিকে আশ্চর্য করে দিল, কিন্তু মহিলা পিছিয়ে গেলেন না। আমি ওর স্বামী। রাজবীর একটি ধীর, খসখসে এবং ভাঙা গলায় বলল, আমি এই বাচ্চার বাবা। রিনা আন্টির চোখ চওড়া হয়ে গেল। এই সত্য প্রকাশের প্রভাব তাকে এক মুহূর্তের জন্য পঙ্গু করে দিল। তারপর তিনি একটি তিক্ত, শুকনো এবং বিষাক্ত হাসি হাসলেন। স্বামী? রিনা আন্টি রাজবীরের দিকে দূরত্ব কমিয়ে আনলেন। নিজের চোখ তার চোখে রেখে বললেন, স্বামী কোথায় ছিল যখন সেই মেয়েটি রেস্তোরাঁর বাথরুমে বমি করা পর্যন্ত কাঁদত, কারণ তার কাছে একটা প্যারাসিটামলের জন্য টাকা ছিল না? বাবা কোথায় ছিল যখন সে 3 দিন ধরে না খেয়ে গ্রাহকদের প্লেটের বেঁচে থাকা খাবার খাচ্ছিল যাতে ক্লিনিকের টাকা মেটাতে পারে? রিনা আন্টির প্রতিটি শব্দ রাজবীরের বুকে সরাসরি গুলির মতো বিচ্ছিল। সে আগে থেকেই শর্মার কাছ থেকে সব তথ্য জানত। সে তার প্রাক্তন অংশীদারদের ব্ল্যাকমেল করার কথা জানত। কেম্যান দ্বীপপুঞ্জে স্থানান্তরিত করা 4 কোটি টাকার কথা জানত। সে মৃত্যুর হুমকির কথা জানত যা তাকে এই নাটক করতে বাধ্য করেছিল যে সে তাকে ভালোবাসে না। কিন্তু আনায়া প্রতিদিন যা সহ্য করেছিল তার ত্যাগের শারীরিক বাস্তবতা তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল। আমি জানতাম না। রাজবীর নিজের চোখ শক্ত করে বন্ধ করে ফিসফিস করে বলল। চোখের জল আবার বইতে শুরু করল। সে আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিল। আমার মনে হয়েছিল সে আমাকে অন্য কারোর জন্য ছেড়ে দিয়েছে। তো অবশ্যই সে তোমাকে রক্ষা করেছে। মূর্খ! রিনা আন্টি চিৎকার করে উঠলেন। নিজের 2 হাত দিয়ে রাজবীরের বুকে আঘাত করতে লাগলেন। এমন একটি কাজ যার জন্য শর্মা অন্য পরিস্থিতিতে ঘাড় ভেঙে দিত, কিন্তু রাজবীর নিজেকে মার খেতে দিল। সে সেই শাস্তি গ্রহণ করছিল যার সে যোগ্য বলে মনে করত। ওই মেয়েটি 8 মাস আগে কাজ খুঁজতে এসেছিল। একটা পাতার মতো কাঁপছিল। তার ভয় ছিল যে কিছু কালো স্যুট পরা লোক তাকে খুঁজে নেবে। যখনই কোনো বিলাসবহুল গাড়ি রাস্তা দিয়ে যেত সে লুকিয়ে পড়ত। সে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নিজের কোট বিক্রি করে দিল যাতে সস্তা কম্বল কিনতে পারে। আর প্রতিটি সময়, প্রতিটি অভিশপ্ত সময় সে নিজের পেট খসত এবং নিজের বাচ্চার কাছে ফিসফিস করে বলতো যে সব ঠিক হয়ে যাবে, যে এই ত্যাগ সার্থক ছিল কারণ তার বাবা নিরাপদ ছিল। রাজবীর নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। সে অনিয়ন্ত্রিতভাবে ডুকরে কাঁদতে লাগল। তার কাঁধ প্রচণ্ডভাবে কাঁপছিল। আমি তাকে বাসের ভাড়ার জন্য টাকা দিয়েছিলাম, রিনা আন্টি কাঁদতে কাঁদতে বলে চললেন। আমি তাকে বিশ্রাম নিতে অনুরোধ করেছিলাম, ভারী ট্রে না তোলার জন্য বলেছিলাম, কিন্তু সে বলল যে সে তা করতে পারবে না। যদি তাকে সেই ছাদের ঘর থেকে বের করে দেওয়া হয় তবে বাচ্চাটি রাস্তায় জন্ম নেবে। আর গতকাল যখন তুমি এলে আমি দেখলাম যে তার আত্মা মাটিতে লুটিয়ে পড়ল। তুমি তার গল্পের নায়ক ছিলে, সেই মানুষটি যার জন্য সে না খেয়ে মরছিল, আর তুমি তাকে ঘৃণার সাথে দেখলে। তুমি মালহোত্রাকে তাকে আবর্জনার মতো ব্যবহার করতে দিলে। ব্যাস করো! রাজবীর হাঁটু গেড়ে বসে আবার মিনতি করল। সে হাজার টুকরোয় ভেঙে গিয়েছিল। তার কপাল হাসপাতালের ঠান্ডা মেঝেকে স্পর্শ করছিল। দয়া করে ব্যাস করো! আমি এক মূর্খ ছিলাম। আমি অহংকারে অন্ধ এক কাপুরুষ ছিলাম। আমি এই অভিশপ্ত মুহূর্তে আমার পুরো জীবন দিয়ে দেব যাতে তার জায়গায় আমি ওই অপারেশন টেবিলে থাকতে পারি। রিনা আন্টি শহরের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে দেখলেন যে নিজের অহংকারের কারণে ছাই হয়ে গিয়েছিলেন। মহিলার ক্রোধ ধীরে ধীরে গভীর দয়ায় বদলে গেল। তিনি আধো হাঁটু গেড়ে বসলেন এবং তার কাঁধে হাত রাখলেন। তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো যেন সে তোমার অহংকারের চেয়েও বেশি শক্তিশালী হয়, শ্রীখান্না। রিনা আন্টি কঠোরভাবে ফিসফিস করে বললেন, কারণ গতকাল রাতে তোমার চলে যাওয়ার পর আমি তাকে আবর্জনার গলিতে পড়ে থাকতে দেখেছিলাম। তার রক্তক্ষরণ হচ্ছিল। সে আমাকে বলল যে সে আর সইতে পারছে না। সে বলল অন্তত সে আমাকে এতটাই ঘৃণা করে যে আমাকে কখনো খুঁজবে না। সে এখন নিরাপদ। ধাতব ডবল দরজা খোলার আওয়াজ বাক্যটিকে থামিয়ে দিল। সার্জারির লাল আলো নিভে গেল। রাজবীর এক স্প্রিংয়ের মতো মাটি থেকে উঠে দাঁড়াল। চোখের জলে ভেজা মুখ মুছতে মুছতে তার শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। ডক্টর রামরেজ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন। তার সবুজ পোশাক গাঢ় রক্তে ভেজা ছিল। তিনি তার সার্জিক্যাল মাস্ক খুললেন যাতে ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটি দেখা গেল, যা ঘামে ভেজা ছিল। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং রাজবীরকে দেখলেন। ডাক্তার, রাজবীর খুব কষ্টে শব্দ উচ্চারণ করতে পারল।
এক চরম আতঙ্ক তার রক্ত হিম করে দিচ্ছিল। ডাক্তার ধীরে ধীরে মাথা নাড়লেন। আমরা তাকে টেবিলে দুবার হারিয়ে ফেলেছিলাম। আমাদের ডিফিব্রিলেটর ব্যবহার করতে হয়েছিল। ডাক্তার কোটিপতির সামনে মেপে মেপে শব্দগুলো বললেন যে পতনের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু তোমার স্ত্রীর মধ্যে নিজের বাচ্চাকে রক্ষা করার এক বন্য জানোয়ারের মতো বেঁচে থাকার প্রবৃত্তি আছে। সে ইমার্জেন্সি সিজারিয়ান থেকে বেঁচে গেছে এবং আমরা অভ্যন্তরীণ রক্তক্ষরণ থামাতে সফল হয়েছি। রাজবীর এক চাপা চিৎকার দিল। দেওয়ালের সাহায্য নিয়ে সে দাঁড়িয়ে রইল, মনে হচ্ছিল যেন তার আত্মা তার শরীরে ফিরে এসেছে। রিনা আন্টি নিজের মুখ ঢেকে নিলেন, স্বস্তির চোখের জল ফেলতে ফেলতে। আর আমার ছেলে? রাজবীর ঘণ্টায় 1000 বার ধুকপুক করা হৃদয়ে জিজ্ঞেস করল। বাচ্চাটি জীবিত আছে। এটি একটি ছেলে। ডাক্তার খুব সামান্য দয়ালু হাসি দিয়ে উত্তর দিলেন। সময়ের আগে জন্মানো, কম ওজনের এবং গুরুতর শ্বাসকষ্টের কারণে তাকে এইমাত্র ইনকিউবেটরে রাখা হয়েছে এবং নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। তার জন্য লড়াই সবে শুরু হয়েছে। ইনকিউবেটরে? কিন্তু সে শ্বাস নিচ্ছে। শ্রীখান্না, তোমার স্ত্রী সব চিকিৎসা এবং মানবিক পূর্বাভাসের বিপরীতে তাকে যথেষ্ট সময় পর্যন্ত জীবিত রাখতে সফল হয়েছে। আমি ওকে দেখতে চাই, আমাকে এখনই ওকে দেখতে হবে, রাজবীর দাবি করল। হতাশা তাকে নতুন শক্তি দিল। সে পোস্ট অপারেটিভ রিকভারি রুমে আছে। সে এখন অ্যানেস্থেশিয়া থেকে জ্ঞান ফিরে পাচ্ছে। ডাক্তার সতর্ক করলেন, সে অত্যন্ত দুর্বল। এখন একটি জোরে ধাক্কা বা উত্তেজনার চরম মুহূর্ত হার্ট অ্যাটাক ঘটাতে পারে। কেবল একাই যাও এবং ভগবানের দোহাই তাকে বিরক্ত না করার চেষ্টা করো। রাজবীর দ্রুত মাথা নাড়ল। রিনা আন্টি আর শর্মাকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে রেখে সে নির্জন করিডরের দরজাগুলো ধীরে ধীরে ঠেলে পেছনের ঘরের দিকে চলে গেল। সে তার পরিবারকে ফিরে পেতে চলেছিল। রিকভারি রুমটি অন্ধকারে ডুবেছিল। একমাত্র শব্দ ছিল হার্ট রেট মনিটরের ছন্দময়, ক্রমাগত এবং অলৌকিক বিপ আওয়াজ। সেখানে আয়োডিন, কড়া জীবাণুনাশক এবং সদ্য ধোয়া চাদরের গন্ধ ছিল। রাজবীর চৌকাঠে থমকে গেল। বাতাসকে ভারী মনে হচ্ছিল। আনায়া মাঝখানের বিছানায় ছিল। তাকে একটি ভাঙা চীনামাটির পুতুলের মতো লাগছিল। তার ত্বকে এক স্বচ্ছ ফ্যাকাশে ভাব ছিল। তার চুল ঠান্ডা ঘামে তার কপালের সাথে লেপ্টেছিল এবং তার হাতে রক্ত সঞ্চালনের আইভির কারণে কালশিটে পড়ে গিয়েছিল। সাদা চাদরের ওপর হাতগুলো নিস্তেজভাবে রাখা ছিল। তার পেটের বিশাল স্ফীতি অদৃশ্য হয়ে গিয়েছিল। একটি ব্যান্ডেজ করা সমতল জায়গা পড়েছিল, যা এইমাত্র ঘটে যাওয়া নিষ্ঠুর প্রক্রিয়ার প্রমাণ। রাজবীর ধীরে ধীরে এগিয়ে গেল, এই ভয়ে যে তার জুতোর শব্দ সেই ভঙ্গুর জীবনের বুদবুদটিকে ভেঙে দেবে যা তার স্ত্রীকে শ্বাস নিতে সাহায্য করছিল। সে বিছানার ধাতব রেলিংয়ের পাশে থেমে গেল। সে সেই মুখটি দেখল যাকে সে তার প্রাপ্তবয়স্ক জীবনের প্রতিটি দিন ভালোবেসেছে। সেই মুখ যাকে সে 9 মাস ধরে একটি মিথ্যের কারণে ঘৃণা করেছিল, যা তার জীবন বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। এই মহিলা তাকে যে ভক্তি দেখিয়েছিল তা এমন কিছু যার মাসুল সে তার সমস্ত শক্তি এবং টাকা দিয়ে 1000টি জীবনেও কখনো মেটাতে পারত না। ধীরে ধীরে, যেন তার চোখের পাতা টনের ওজনের সমান ছিল, আনায়া প্রতিক্রিয়া করতে শুরু করল। তার চোখের পাতা কাঁপল, তার বাদামি চোখ বিভ্রান্ত হয়ে খুলল। ড্রাগের প্রভাবে ঝাপসা হয়ে সে ঘরের ছাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করছিল। তার দৃষ্টি ধীরে ধীরে নিচে নামল এবং তার চোখের সামনে বিছানার পাশে দাঁড়িয়ে থাকা নীল স্যুট পরা লোকটির অবয়ব ভেসে উঠল। আনায়ার পুরো শরীর হঠাৎ উত্তেজনায় ভরে গেল। আতঙ্ক তার চোখে এক সুনামির শক্তিতে ফিরে এলো। হার্ট রেট মেশিন তার বিপ শব্দ দ্রুত বাড়িয়ে দিতে শুরু করল। আনায়া বসার চেষ্টা করতে লাগল, নিজের পেটে সিজারিয়ানের সেলাইয়ের তীব্র এবং হৃদয় বিদারক ব্যথাকে উপেক্ষা করে। না, না, আনায়া ফিসফিস করল। তার কণ্ঠস্বর স্যান্ড পেপারের মতো শোনাল। সে রাজবীরের বুক ঠেলে দেওয়ার জন্য একটি দুর্বল হাত তুলল। রাজবীর, চলে যাও, এখান থেকে চলে যাও। শান্ত থাকো আমার ভালোবাসা, শান্ত থাকো, নড়ো না। রাজবীর তাকে কাঁধ থেকে অত্যন্ত কোমলতায় ধরল, তাকে ধীরে ধীরে বালিশে শুইয়ে দিল। তুমি বুঝছ না, আনায়া ডুকরে কেঁদে উঠল। দ্রুত শ্বাস নিতে নিতে বিশুদ্ধ আতঙ্কের চোখের জল তার ফ্যাকাশে গাল বেয়ে নামছিল। ওরা তোমাকে দেখে নেবে। যদি ওরা জানতে পারে যে তুমি আমার সাথে আছো, যদি ওদের সন্দেহ হয় যে তুমি কিছু জানতে পেরেছ, তবে ওরা তোমাকে জেলে ভরে দেবে। ওদের কাছে প্রমাণ আছে রাজবীর। ওরা তোমাকে ধ্বংস করে দেবে, ওরা তোমাকে মেরে ফেলবে। দয়া করে চলে যাও। মনে করো যে আমার কোনো অস্তিত্ব নেই। আমাকে ঘৃণা করো,
কিন্তু চলে যাও। ত্যাগের পর্যায়ে তাকে ভেঙে দিল। এখনও সদ্য সার্জারির পর মৃত্যু থেকে 1 মিনিট দূরে থাকার পরেও তার একমাত্র প্রবৃত্তি, তার একমাত্র চিন্তা ছিল তাকে বাঁচানো। রিয়েল এস্টেট ম্যাগনেট, যে মানুষটি দেশের কারো সামনে মাথা নত করত না, সে ঘরের মেঝেতে সশব্দে হাঁটু গেড়ে বসে পড়ল। পড়ার শব্দ চারদিকের দেওয়ালে প্রতিধ্বনিত হল। রাজবীর নিজের পরিষ্কার এবং বড় হাতগুলো নিজের স্ত্রীর ছোট, ফাটা এবং কালশিটে পড়া হাতের মধ্যে ঢুকিয়ে দিল। সে সেগুলোকে শক্ত করে ধরল এবং নিজের কপাল বিছানার ধাতব রেলিংয়ে ঠেকিয়ে দিল। পুরোপুরি হার মেনে নিল। এটা শেষ হয়ে গেছে আনায়া, রাজবীর চোখের জলে ভেজা মুখ তুলে বলল। তার কণ্ঠস্বর ছিল দৃঢ় কিন্তু পূর্ণ ভক্তিতে ভরা। নরক শেষ হয়ে গেছে, আমি সব জানি। আনায়া তার ছটফটানি থামিয়ে দিল। হার্ট রেট মনিটর হঠাৎ নিজের গতি স্থির করে নিল। আমি সব জানি, রাজবীর পুনরাবৃত্তি করল, তার হাত শক্ত করে চেপে ধরে এবং তার কালশিটে পড়া আঙুলের গাঁটগুলোতে চুমু খেয়ে। আমি নাম জানি, অর্জুন কাপুর, ফিরোজ খান। আমি কেমেন দ্বীপপুঞ্জের অ্যাকাউন্ট সম্পর্কে জানি এবং আমি সেই বদমাশদের সম্পর্কে জানি যারা তোমাকে প্রাসাদের দরজায় আটকে ছিল। আমি জানি যে তুমি আমার স্বাধীনতার মুক্তিপণ মেটানোর জন্য তোমার আংটি, তোমার কাপড়, তোমার পুরো পৃথিবী বিক্রি করে দিয়েছিলে। আমি জানি যে তুমি আমাকে এটা জেনে ছেড়ে গিয়েছিলে যে আমি তোমাকে ঘৃণা করব, কেবল আমার জীবন বাঁচানোর জন্য। রাজবীরের শব্দের প্রভাব আনায়ার প্রতিরোধের শেষ দেওয়ালটি ভেঙে দিল। সেই বরফ শীতল মুখোশ, যা সে 9 মাসের যন্ত্রণা এবং অপমানের সময় পড়েছিল, তা পুরোপুরি ধসে পড়ল। ব্যথা, একাকিত্ব এবং স্বস্তিতে ভরা এক আদিম কান্না তার গলা থেকে বেরিয়ে এলো। আমার খুব ভয় করছিল রাজবীর। আনায়া কাঁদল, তার স্বামীর হাত পুরো শক্তি দিয়ে আঁকড়ে ধরে। প্রতিদিন আমার মনে হতো ওরা তোমাকে আঘাত করবে। যখন তুমি গতকাল রাতে আমাকে গলিতে চিৎকার করলে, তখন আমার মনে হলো আমি তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। তুমি আমাকে কখনো হারাওনি। রাজবীর মেঝে থেকে উঠে বিছানার কিনারায় বসল এবং আনায়ার কাঁধ সাবধানে জড়িয়ে ধরল, তাকে নিজের বুকের দিকে টেনে নিল। সে তাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন সে মহাবিশ্বের সবচেয়ে ভঙ্গুর ক্রিস্টাল। আমি তোমাকে ভালোবাসা কখনো থামাইনি, এক মুহূর্তের জন্যেও না, এমনকি যখন অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও তোমাকে সন্দেহ করার জন্য। আমাকে ক্ষমা করে দাও এটা না দেখার জন্য যে আমার জীবনের ভালোবাসা আমার জন্য নিজেকে উৎসর্গ করছিল। আমাকে ক্ষমা করে দাও তোমাকে সেই দারিদ্র্যে পড়তে দেওয়ার জন্য। আনায়া নিজের মুখ রাজবীরের দাগ ধরা এবং কোঁচকানো শার্টে গুজে দিল। তার কোলনের পরিচিত সুবাস শ্বাস নিতে নিতে প্রায় 1 বছরে প্রথমবার নিরাপদ বোধ করছিল। তারা হাসপাতালের এই বিষণ্ণ ঘরে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল, বিচ্ছেদের বিষকে শুদ্ধ করতে করতে। কিছু মিনিট পর আনায়া হঠাৎ উদ্বেগে সামান্য আলাদা হয়ে গেল। তার হাত অজান্তে তার সমতল পেটে চলে গেল। বাচ্চাটি? সে ভয়ে হাঁপাতে লাগল। রাজবীর, আমার বাচ্চা। আমাকে বলো না যে আমি ওকে হারিয়েছি। ও জীবিত আছে। রাজবীর চোখের জলে হাসতে হাসতে নিজের স্ত্রীর ঘামে ভেজা চুলগুলো আদর করে দিল। তাকে এতটা ভক্তি নিয়ে দেখল যে একজন মানুষ দেখাতে পারে। আমাদের ছেলে বেঁচে আছে, আমার ভালোবাসা। সে তার মায়ের মতো একজন যোদ্ধা। সে ইনকিউবেটরে ঠিক হচ্ছে, কিন্তু সে জীবিত এবং নিরাপদ। আনায়া নিজের চোখ বন্ধ করল এবং নিজের মাথা বালিশে রেখে দিল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, যাতে তার ফুসফুস থেকে সমস্ত বাতাস বেরিয়ে গেল। আমাদের ছেলে, সে তার ক্লান্ত মুখে এক ক্লান্ত হাসি নিয়ে বিড়বিড় করল। রাজবীর তাকে কিছু সেকেন্ড চুপচাপ দেখল। ভালোবাসা এবং অপরাধবোধ তার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু দ্রুতই তা একটি ভিন্ন গভীর ঠান্ডা শক্ততে বদলে গেল। যে লোকগুলো তার স্ত্রীর সাথে এমনটা করেছিল, যে কাপুরুষগুলো 8 মাসের গর্ভবতীকে মৃত্যুর হুমকি দিয়ে আবর্জনা পরিষ্কার করতে বাধ্য করেছিল, তারা কোনো মাশুল দেবে। এখন এটি কর্পোরেট ব্যবসার বিষয় ছিল না, এটি ছিল একটি ব্যক্তিগত যুদ্ধ, এবং রাজবীর খান্না তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য তার পুরো সাম্রাজ্যের ওজন ব্যবহার করবে। তুমি এখন বিশ্রাম নেবে। রাজবীর তার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, তুমি আমাদের ছেলের জন্য শক্তিশালী হবে। আমি আমার জীবনের কসম খেয়ে বলছি যে এই অভিশপ্ত পৃথিবীতে কেউ তোমাকে আবার স্পর্শ করার সাহস করবে না। ভয় আজ শেষ হয়ে গেছে। আনায়া নিজের চোখ খুলল। নিজের স্বামীর চোখে খুনি আভা দেখে সে রাজবীরকে চিনত। সে জানত যে স্টিলের মানুষটি তার আসল শক্তি প্রকাশ করতে চলেছে। রাজবীর, তুমি কি করতে চলেছ? রাজবীর উঠে দাঁড়াল। নিজের ছেঁড়া স্যুট ঠিক করতে করতে এমন এক ভঙ্গি অবলম্বন করল যা অটুট, গভীর এবং ঘাতক শক্তির প্রদর্শন করল।
অর্জুন এবং ফিরোজ ভাবছে যে তারা আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করে আমার সাম্রাজ্য চুরি করে নিয়েছে। রাজবীর উত্তর দিল। তার কণ্ঠস্বর খালি ঘরে মৃত্যুর সাজার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। আমি তাদের দেখাব কি ঘটে যখন তারা নরকের আসল মালিককে জাগিয়ে তোলে। আজ থেকে আমি নিয়ম ঠিক করব এবং আমি তাদের ছাইটুকুও ছাড়ব না। রাজবীর খান্না বদলে যাওয়া মুখ নিয়ে রিকাভারি রুম থেকে বেরিয়ে এলো। গত কয়েক মিনিটের দুর্বলতা এবং চোখের জল গায়েব হয়ে গিয়েছিল। সেগুলোর জায়গায় এক সার্জিক্যাল শীতলতা দখল করে নিয়েছিল। তার পদক্ষেপ হাতুড়ের মতো করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। ইন্সপেক্টর শর্মা, যে বাইরে তার জন্য অপেক্ষা করছিল, নিজের মালিকের থেকে বিচ্ছুরিত মৃত্যুর আভা দেখে তৎক্ষণাৎ সাবধান হয়ে গেল। শর্মা, রাজবীর না থেমে বলল, আমি চাই আমাদের অ্যাটাক টিমের লোক মোতায়েন হয়ে যাক। এখন আমরা তথ্য জড়ো করছি না, আমরা ব্যবস্থা নিচ্ছি। স্যার, অর্জুন এবং ফিরোজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্লাবে একটি ব্যক্তিগত মিটিংয়ে কোয়ার্টার এন্ডি উদযাপন করছে। শর্মা কোটিপতির দ্রুত পদক্ষেপ অনুসরণ করতে করতে জানালেন, তারা ভাবছে আপনি এখনও নিজের অফিস বা নিজের লাক্সারি রেস্তোরাঁয় ডুবে আছেন। তারা এটাও জানে না যে আমরা আনায়া ম্যাডামকে খুঁজে পেয়েছি। রাজবীর একটি বড় জানালার সামনে থামল, যা শহরের দিকে খুলে গিয়েছিল। সূর্য বেঙ্গালুরুর পাহাড়ের পেছন থেকে উঁকি দিতে শুরু করেছিল, আকাশকে এক হিংস্র লাল রঙে রাঙিয়ে দিচ্ছিল। তারা ভাবছে যে তারা তাদের মিথ্যে প্রমাণ দিয়ে আমাকে ঘিরে ফেলেছে। রাজবীর বিড়বিড় করল, তার কণ্ঠস্বর এক ঘাতক পর্যায় পর্যন্ত নেমে গেল। তারা জানে না যে গত রাতে আমি অমৃত মহলের বিল্ডিংটি কিনে নিয়েছি। তারা জানে না যে আমার কাছে তাদের আসল জালিয়াতির পুরো ডোজিয়ার রয়েছে, যার জন্য আমার স্ত্রী লুকানোর জন্য টাকা মেটাত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা জানে না যে তারা এই মাত্র একজন ব্যবসায়ীকে একজন কসাইয়ে পরিণত করেছে। সে নিজের ফোন বের করল এবং একটি উচ্চ প্রাধান্যতার নম্বর ডায়াল করল। নমস্তে ফিসকল, রাজবীর খান্না বলছি। হ্যাঁ, ওই যে আমার কাছে মানি লন্ডারিং, গুরুতর জবরদস্তি এবং হত্যার প্রচেষ্টার সাথে যুক্ত প্রমাণের একটি বান্ডেল রয়েছে। আমি 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি চাই। আমার পরোয়া নেই আমাকে কাকে জাগাতে হবে। যদি বিচারক স্বাক্ষর না করেন তবে আমি নিজে আদালত কিনে নেব। রাজবীর যাওয়ার আগে এনআইসিউর প্রবেশপথে ফিরে এলো। কাঁচের মাধ্যমে সে ছোট ইনকিউবেটরটি দেখল, যেখানে তার ছেলে তার দিয়ে যুক্ত একটি ছোট প্রাণী বাতাসের প্রতিটি নিঃশ্বাসের জন্য লড়াই করছিল। বাচ্চাটির মধ্যে তার বাবার মতো শক্তিশালী লক্ষণ এবং তার মায়ের অটুট সহনশীলতা ছিল। হার মেনো না ছোট রাজবীর, সে কাঁচের বিপরীতে ফিসফিস করল। তোমার বাবা পৃথিবী পরিষ্কার করে দেবেন, যাতে তুমি এবং তোমার মা আর কখনো ভয় না পাও। কিছু মিনিট পর 3টি কালো সাজোয়া এসইউভি হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে গেল। রাজবীর পেছনের সিটে বসেছিল, নিজের শত্রুদের শেষ ব্যাংক লেনদেনের সাথে একটি ট্যাবলেটে তদন্ত করছিল। অর্জুন এবং ফিরোজ একটি মারাত্মক ভুল করেছিল। এমন এক মানুষের ভালোবাসাকে অবমূল্যায়ন করেছিল, যার কাছে হারানোর মতো কিছু ছিল না, কারণ সে সবকিছু ফিরে পেয়েছিল। অপারেশনটি ছিল দ্রুত এবং শান্ত। সূর্য পুরোপুরি ওঠার সাথে সাথেই খান্নার এসইউভি এবং 2টি ফেডারেল পুলিশ টহল দল ক্লাবের ব্যক্তিগত পার্কিংয়ে প্রাক্তন অংশীদারদের আটকে দিল। অর্জুন, মোটা এবং ঘমণ্ডি, রাজবীরকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হুইস্কির গ্লাস ফেলে দিল। ফিরোজ পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু শর্মা 3 কদম হাঁটার আগেই তাকে পিচ রাস্তার ওপর আছড়ে ফেলল। রাজবীর অর্জুনের কাছে এলো, যে একটা পাতার মতো কাঁপছিল। রাজবীর, এটি একটি ভুল বোঝাবুঝি, আমরা কথা বলতে পারি, অর্জুন তোতলামি করে বলল। রাজবীর একটি শব্দও বলল না। সে তার পেটে এক জোরালো ঘুষি মারল, যাতে তার শ্বাস আটকে গেল, এবং তারপর তার ওপর ঝুঁকে পড়ে তার কানে ফিসফিস করল। আনায়া শর্মা তোমাকে হাসপাতাল থেকে সালাম পাঠিয়েছে। সে বেঁচে গেছে, আর এখন তুমি চাইবে যে তুমি যেন জন্মাতেই না। যখন পুলিশ তাদের হাতকড়া লাগিয়ে নিয়ে যাচ্ছিল, রাজবীর দেখল যে তাদের কাগজের সাম্রাজ্য ধসে পড়ছে। সে প্রমাণগুলো ফেরত পেয়েছিল। সে নিজের শত্রুদের ধ্বংস করে দিয়েছিল, এবং 9 মাসে প্রথমবার সে নিজের ফুসফুসে ছাই অনুভব না করে শ্বাস নিতে পারছিল। 3 মাস পর বেঙ্গালুরুতে খান্নামহল এখন আগের মতো ঠান্ডা এবং শান্ত সমাধিস্তম্ভ ছিল না। বাগানটি তাজা ফুলে ভরা ছিল এবং বাতাস এক নতুন শক্তিতে গুঞ্জরিত ছিল। ছাদে একটি বড় ওক গাছের ছায়ায় আনায়া একটি বেতের রকিং চেয়ারে বসেছিল। সে একটি সাদা রেশমের গাউন পরেছিল, যা তার ফিরে পাওয়া সৌন্দর্যকে বাড়িয়ে তুলছিল। যদিও তার হাতে এখনও ছোট দাগ ছিল, এমন দাগ যা সে লেজার সার্জারি দিয়ে মুছতে অস্বীকার করত, কারণ সেগুলো বলতো যে সে একজন বেঁচে থাকা যোদ্ধা। তার কোলে রাজবীর জুনিয়র ঘুমাচ্ছিল। বাচ্চাটি যে 6 সপ্তাহ ইনকিউবেটরে কাটিয়েছিল, এখন শক্তিশালী এবং স্বাস্থ্যবান ছিল। তার গোলাপি গাল তার বাবা মায়ের মহাবিশ্বের কেন্দ্র ছিল। রাজবীর ছাদে এলো, নিজের স্যুটের জ্যাকেট খুলল। পেছন থেকে এসে নিজের স্ত্রীর মাথার উপর চুমু খেল।
তারপর সে বাচ্চার ছোট হাতটি নিজের তর্জনী দিয়ে আদর করল। আমার ধনরা কেমন আছে? রাজবীর জিজ্ঞেস করল। তার কণ্ঠে এমন কোমলতা ছিল যা ব্যবসায়িক জগতে কেউ অসম্ভব বলে মনে করত। আমরা ঠিক আছি রাজবীর, আনায়া এক উজ্জ্বল হাসি দিয়ে উত্তর দিল। রিনা আন্টি এইমাত্র ফোন করেছিল। তিনি বললেন যে নতুন রেস্তোরাঁটির সংস্কার খুব ভালো চলছে। কর্মচারীরা বিশ্বাস করতে পারছে না যে তারা এখন ব্যবসায় অংশীদার। রাজবীর ঝড়ের পর তার পাশে বসে পড়ল। তার প্রথম কাজ ছিল অমৃতমহল বন্ধ করে দেওয়া। মালহোত্রাতে একটি মামলার সাথে বরখাস্ত করা হয়েছিল যা তাকে রাস্তায় দাঁড়িয়ে দিল, এবং সেই জায়গাটি আনায়াজ মিরাকেল নামে আবার খোলা হল। ম্যানেজমেন্ট এবং লাভের একটি অংশ রিনা আন্টি এবং তার স্ত্রীর পুরনো বন্ধুদের হাতে তুলে দেওয়া হল, যারা তার কাছে কিছু না থাকার সময় তাকে সাহায্য করেছিলেন। এটা অন্তত আমি করতে পারতাম, রাজবীর আনায়ার হাত ধরে বলল। কিন্তু এগুলোর কোনোটিই সেই জিনিসের ক্ষতিপূরণ দেয় না যা তুমি সহ্য করলে। মাঝে মধ্যে আমি রাতে জেগে উঠি এবং তোমাকে এখনও সেই কমলা রঙের গলিতে দেখি। তার কথা থামিয়ে দিয়ে, সেই কমলা ইউনিফর্ম অতীতের বিষয় রাজবীর। ওটা সেই মূল্য ছিল যা আমি আজ এখানে হওয়ার জন্য দিয়েছি। এটাকে অপমান হিসেবে দেখো না, এটাকে আমাদের বর্ম হিসেবে দেখো। এটা আমাকে শিখিয়েছে যে আমি যতটা ভাবতাম তার চেয়েও বেশি শক্তিশালী, এবং এটা আমাকে শিখিয়েছে যে তুমি আমার প্রতিটি বিন্দু ঘামের যোগ্য ছিলে। রাজবীর তাকে নিজের দিকে টেনে নিল, তাকে এবং বাচ্চাকে একটি সুরক্ষা কবজে জড়িয়ে ধরল। স্টিলের মানুষটি শিখে নিয়েছিল যে প্রকৃত শক্তি ব্যাংক অ্যাকাউন্ট বা 40 তলা বিল্ডিংয়ে ছিল না, বরং সেই জিনিসের জন্য নিজেকে উৎসর্গ করার ক্ষমতায় ছিল যাকে সে ভালোবাসে। আমি কথা দিচ্ছি। রাজবীর শহরের দিগন্তের দিকে তাকিয়ে ফিসফিস করল, যাকে সে কখনো জয় করতে চেয়েছিল এবং এখন কেবল শান্তিতে বসবাস করছিল। যে আমার বাকি জীবন তোমার এবং আমাদের ছেলের সেবায় হবে। তুমি আর কখনো একা হবে না, আর কখনো কোনো রহস্য থাকবে না। আনায়া নিজের মাথা স্বামীর কাঁধে রেখে দিল। দুপুরের সূর্য দৃশ্যটিকে সোনালি আলোয় স্নান করিয়ে দিচ্ছিল। সেই গল্প, যা একটি মিথ্যে ডিভোর্স, একটি সাজানো ধোঁকা এবং একটি অপমানজনক পরিষ্কার করার ইউনিফর্ম দিয়ে শুরু হয়েছিল, তা উচ্চাকাঙ্ক্ষার ওপর ভালোবাসার জয়ের সাথে শেষ হল। রাজবীর খান্না, সেই কোটিপতি যার কাছে সবকিছু ছিল, অবশেষে বুঝতে পারল যে সে আসলে তখনই ধনী ছিল যখন সে তার স্ত্রীকে অন্ধকারে টেবিল পরিষ্কার করতে দেখেছিল। কারণ সেই দিনই তার হৃদয় আবার ধুকপুক করতে শুরু করেছিল। বিচার সম্পন্ন হয়েছিল, শত্রুরা গড়াদের পেছনে ছিল এবং পরিবার একজোট ছিল। কমলা ইউনিফর্মের ভূত অবশেষে শান্তিতে বিশ্রাম নিতে পারছিল।